সময়ের, যখন আমরা রাঙামাটিতে থাকতাম। যে ঘরটিতে এই ভয়াবহ ঘটনাগুলো ঘটেছিল সেটি আমাদের পৈতৃক বাড়ি ছিল, যা খুবই বড় একটি বাড়ি। বাড়িটির দুটি অংশ, নিচের অংশটি ছিল আমার চাচার এবং ওপরের অংশটি আমাদের। চাচার অংশটি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। নিচের অংশে যাওয়ার জন্য শুধু বাইরে থেকে পথ ছিল, অর্থাৎ মেইন প্রবেশ পথ দিয়ে ঢুকে ডান হাতে পার্কিং, বাম হাতে লন, সামনে এগিয়ে গেলে বাড়িতে ঢোকার দুটি দরজা ছিল। একটি দরজা ওপরের অংশ, অন্যটি নিচের অংশের জন্য। আমার চাচার পরিবার দেশের বাইরে চলে গিয়েছিল, তাই এখন শুধুমাত্র আমাদের পরিবারই ওপরের অংশে থাকত, আর নিচের অংশটি সম্পূর্ণ ফাঁকা থাকত। ওরা সব জিনিসপত্রই বিক্রি করে দিয়েছিল যাবার আগে। একদিন আমার ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে ফিরতে ফিরতে মাগরিবের আজানের সময় হয়ে গেল। আমি বাড়িতে পৌঁছতেই দরজায় বসা ওয়াচম্যান আমাকে দেখে দরজা খুলে দিল। আমি স্বাভাবিকভাবে বাড়িতে ঢুকছিলাম এবং নিজের হ্যান্ডব্যাগ থেকে চাবি খুঁজছিলাম। আম্মু আব্বু ওপরের তলায় ছিলেন, আর ওনাদের পক্ষে বারবার নিচে নেমে গেট খোলা সম্ভব ছিল না, বিধায় নিচে একজন ওয়াচম্যান রাখা হয়েছিল। আমাদের বাসার কেউ বাইরে গেলে অবশ্যই সে বাসার চাবি সে সঙ্গে রাখত, যেন ফিরে এসে সহজেই দরজা খুলে ভেতরে ঢুকতে পারে। আমি চাবি খুঁজছিলাম, আর আমার দুই হাতে শপিং ব্যাগ ছিল। দরজার কাছে পৌঁছাতেই চাবি আমার হাতে চলে এলো। আমি দরজা খুলতে যাব, এমন সময় দেখলাম পাশেই চাচার ফ্ল্যাটের দরজাটি কিছুটা খোলা। আমি অবাক হলাম, কারণ চাচারা চলে যাওয়ার পর থেকে ওই দরজাটা সবসময় বন্ধই থাকতো। মাঝে মাঝে আম্মু কাজের মানুষকে পাঠাতো রুম পরিষ্কার করার জন্য, আর তাছাড়া আমাদের ওখানে আর কোনো কাজ থাকতো না। আমি শপিং ব্যাগ হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম, যেন দেখতে পারি ভেতরে কে আছে। দরজাটা একটু পেছন দিকে ঠেলে দিতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম। ফ্ল্যাটটি বন্ধ থাকলেও আম্মুর তত্ত্বাবধানে সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা হতো, কখনো এমন বাজে গন্ধ পাওয়া যায়নি। দরজাটা একটু বেশি খুলতেই দেখলাম ভেতরে সম্পূর্ণ অন্ধকার। বাইরে তখন আলো মাঝারি মাত্রার ছিল। মাগরিবের সময় হয়ে আসছিল, আর ওয়াচম্যান বাইরের লাইটগুলো জ্বালিয়ে দিল। বাইরের আলো জ্বলে গেল। হালকা লাইটেও আলোতে ভেতরে যা দেখলাম সেসব দেখে আমার হাত থেকে শপিং ব্যাগগুলো পড়ে গেল। ব্যাগ পড়ার সঙ্গে সঙ্গে আমি সেখানেই দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলাম। চিৎকার করতে করতে আমার চোখ বন্ধ হয়ে গেল। ওয়াচম্যান দৌড়ে এসে বলল, কি হয়েছে, কি হয়েছে আপা? আমি চিৎকার করতে করতে বললাম, এটাকে ভেতরে দেখো কি আছে। সে আমাকে অবাক চোখে জিজ্ঞেস করলো, কে? আপনি কার কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি তখন আমার দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই সময়ে ভেতর দিক থেকে বাবা বেরিয়ে এলেন। তিনিও চিন্তিত হয়ে গেলেন আমি কেন এত চিৎকার করছি। আমি চাচার ফ্ল্যাটের দিকে ইশারা করে বললাম, বাবা, ভেতরে একটা মাথা কাটা মানুষ আর তার সঙ্গে একটা ছোট মেয়ে আছে। ভয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি কাঁপছিলাম আর বলতে লাগলাম, চাচার দরজার দিকে তাকাও বাবা, চাচার দরজার দিকে তাকাও। আমার মুখ থেকে অদ্ভুত শব্দ বের হচ্ছিল। বাবা বললেন, কোথায়? আমি আবার ইশারা করলাম, কিন্তু এবার আমি অবাক হয়ে দেখলাম দরজাটি আবার আগের মতোই বন্ধ করা হয়েছে। আমি বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম, আর মাঝে মাঝে বাবার দিকে। আমি সম্পূর্ণ হতবাক হয়ে গেলাম। বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা, একটু আগেও তো দরজাটা খোলা ছিল। আমি দরজাটি একটু খুললে ভেতরে পুরো অন্ধকার ছিল। তখন ওয়াচম্যান লাইট জ্বালালো, আর তখনই যা দেখলাম তাতে আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি দেখলাম একটা মাথা কাটা লোক ছেঁড়া পাটা পুরনো শার্ট পরে দাঁড়িয়ে আছে, আর হাতে ধরা একটা ছোট মেয়ের হাত। তারা দুজন দরজার দিকে ঢুকছিল। বাবা আমার কথা শুনেই ওয়াচম্যানের দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, দরজা কে খুলেছে? ওয়াচম্যান হতবাক চোখে বলল, সাহেব,
দরজা তো আগের মতোই বন্ধ ছিল, এখনো বন্ধ আছে। সত্যি বলতে ওদিকটায় কাউকে যেতে দেখিনি। আমি নিজের চোখে দেখেছি কেউ দরজা বন্ধ করেনি। বাবা তখন তড়িঘড়ি করে উপরে গিয়ে চাচার ঘরের চাবি নিয়ে এলেন। আমরা দরজা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে সবকিছুই ঠিকঠাক, কারো কোনো অস্তিত্ব নেই, এমনকি কোনো গন্ধও আসছিল না ভেতর থেকে। ভাবতেই পারবেন না কি ভয় আর আতঙ্ক চারিদিক থেকে ঘিরে ধরেছিল আমাকে। যদি কোনো মানুষের দেখা পেতাম তাহলে বলতাম হয়তো কোনো কাজের লোক বা চোর, কিন্তু যাকে আমি দেখেছি তার তো মাথাই ছিল না। আর সেই মেয়েটা, সে আবার কে? আজও কোনো ব্যাখ্যা মেলেনি। অথচ আমি চোখ খোলা অবস্থায় একেবারে দিনের বেলায় সব দেখেছি। আমার ছোট বোন আর আমি দুজনেই প্রচন্ড ভয় পেয়েছিলাম। আম্মু তখন বললেন, 10 দিন আগে তো আমরা নিজেরাই ওখানে গিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে এসেছি, তাহলে এটা কিভাবে সম্ভব? ব্যাপারটা ছিল একেবারে অজানা, অদ্ভুত। এই ঘটনার আগে আমাদের পুরো বাড়িতে কখনো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এটা তো আমার দাদার হাতে গড়া বাড়ি। আব্বু আর চাচা 2 ভাই, আর ওনাদের 6 বোন ছিল। চাচার বিয়ে আব্বুর থেকে অনেক আগেই হয়ে গিয়েছিল। আব্বুর বিয়ে হয়েছিল অনেক বেশি দেরিতে, তাই আমাদের 2 বোনের বয়স চাচার ছেলে মেয়েদের তুলনায় অনেক কম ছিল। সবাই তখন এক বাড়িতে মিলেমিশে থাকতাম। তারপর একে একে সব ফুপুর বিয়ে হয়ে গেল, আর শেষমেশ চাচা আর আমাদের পরিবারটি শুধু থাকতো এই বাড়িতে। আমাদের বাড়ির পেছনে ছিল একটা সরু গলি, আর যে বাড়ির সঙ্গে আমাদের পেছনের দেয়াল মিলত সেই বাড়িটি আমাদের জন্য পরিচিত হয়ে উঠেছিল একটা বিশেষ কারণে। কারণ সেই বাড়ির উঠোনের মধ্যে ছিল একটি কবর। আমাদের মতো ছোটদের কাছে ব্যাপারটা ছিল খুবই রহস্যময়। আমরা প্রায়ই দেয়ালের উপরে উঠে বা ছাদ থেকে উঁকি দিতাম, চুপি চুপি তাকিয়ে থাকতাম ওই বাড়িটার দিকে। সেখানে ছিল একটা বিশাল পুরনো নিম গাছ, আর তার নিচেই ছিল কবরটা। কিন্তু ওই বাড়িতে লোকজন খুব একটা চোখে পড়ত না। একসময় আমাদের পরিবার থেকে সবাই কড়া নিষেধাজ্ঞা জারি করলো যে কেউ আর ওই বাড়ির দিকে তাকাবে না। বড়রাও আমাদের দেয়ালের উপরে উঠে তাকানো বন্ধ করিয়ে দিলেন। এরপর কবরটার দেখা যেত না, কারণ ওরা কবরটার ওপর টিনের ছাউনি দিয়ে ঢেকে দিয়েছিল। আমরা ততদিনে একটু একটু করে বড় হচ্ছিলাম, কিন্তু সেই একই প্রশ্ন মাথায় ঘুরপাক খেত, ওটা আসলে কি ছিল, বা কবরটা কার ছিল, সেটা আমরা কখনোই জানতে পারিনি। এরপর একে একে চাচার ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেল, সবাই আলাদা হয়ে গেল। চাচারাও গেলেন তার ছেলের কাছে। ফলে নিচতলার অংশটা একেবারে ফাঁকা হয়ে পড়ে থাকলো, আর পুরো ঘরটা নিস্তব্ধতায় মোড়ানো রইল। এত বড় বাড়িতে আমরা তখন মাত্র 4 জন। আমরা 2 বোন ছিলাম আমাদের পড়াশোনার চাপে ব্যস্ত। সময় কেটে যাচ্ছিল, কিন্তু আমি একটা জিনিস বারবার খেয়াল করতাম, যেখানে আমাদের দরজা অর্থাৎ ওপরের দিকে যাওয়ার পথটা, সেখান থেকে সবকিছুই স্বাভাবিক লাগতো, সবকিছুই ঠিকঠাক থাকতো। কিন্তু যতবারই চাচার ফ্লোরের সামনে যেতাম একটা অদ্ভুত ভার অনুভব করতাম। মনে হতো যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে, যেন বাতাস থেমে গেছে ভ্যাকুয়ামের মতো। আর যদি একটু বেশি সময় সেখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে বুকের ভেতর কেমন একটা অস্বস্তি তৈরি হতো। আমি এই অনুভূতির কথা বাড়ির সবাইকে বলতাম, কিন্তু কেউই আমাকে বিশ্বাস করতো না। তাছাড়া অন্য কেউ তেমন কিছু অনুভবও করতো না। আমি তখন ভাবতাম হয়তো আমি একটু বেশি ভাবছি বা ভয় পাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে আমি ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না। তাই যতটা পারতাম চেষ্টা করতাম চাবিটা হাতে রাখতে, যেন দরজাটা দ্রুত খুলে ভেতরে ঢুকতে পারি। দরজা খুলে এদিক ওদিক না দেখে সোজা ঘরের ভেতরে ঢুকে পড়তাম। একদিন আমাদের এক বাথরুমের পাইপলাইন হঠাৎ ফেটে গিয়েছিল। বাবা একজন প্লাম্বারকে ডেকে নিয়ে আসেন, আর সে এসে বলল নিচের বাথরুম পর্যন্ত সম্পূর্ণ লাইনটাই বদলাতে হবে। কাজ শুরু হলো এবং এরপর বাবা নিচের অংশের দরজা খুলে দিলেন। 2 জন প্লাম্বার
কখনো ওপরে কখনো নিচে, 2 তলাতেই কাজ করছিল। আমার পরিষ্কার মনে আছে, দিনটি ছিল রবিবার। তখন খাবারের সময় হয়ে গিয়েছিল। আম্মু বাবাকে বললেন যেন প্লাম্বারদের বলেন হাত ধুইয়াকে খেয়ে নিতে। বাবা ঠিক তখনই নিচে যাচ্ছিলেন। এমন সময় এক প্লাম্বার দৌড়ে উপরে উঠে এলো। ওনার শ্বাস যেন আটকে যাচ্ছে, বুক যেন ফুলে উঠছিল, আর মুখের অভিব্যক্তি সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছিল। বাবা আর আমরা সবাই ওনার এই অবস্থা দেখে দারুণ চিন্তিত হয়ে পড়লাম। এই মুহূর্তে ওনার সঙ্গে কথা বলাও যাচ্ছিল না। তখন মায়ের সামনে আমি অন্য প্লাম্বারকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, উনি এরকম করছেন কেন? উনি একটু থেমে বললেন, আমি কিছুই জানি না, আমি তো ওয়াশরুমে কাজ করছিলাম। ও বাইরে ঘরের কিছু জিনিসপত্র এনে আমাকে দিচ্ছিল। হঠাৎ করে ও জোরে চিৎকার করে আমাদের দিকে চলে আসলো। প্লাম্বারটিকে পানি খাওয়ানো হলো। উনি তখন সবার দিকে এক ধরনের আতঙ্কিত দৃষ্টিতে তাকাতে থাকলেন। তারপর হঠাৎ রেগে গিয়ে বললেন, আপনাদের আগে এই ব্যাপারটা বলা উচিত ছিল। আপনাদের বাড়িতে অশরীরের মতো কেউ থাকে। আমরা গরিব, কিন্তু মানুষ তো। আপনারা আমাদের গরিবদের মানুষই মনে করেন না। মনে হচ্ছিল রাগ আর ভয়ে ওনার মুখে যা আসছে উনি তাই বলছিলেন। বাবা শান্তভাবে বললেন, আচ্ছা একটু ঠিক করে বলো তো কি হয়েছে। তখন উনি বললেন, আমি ঘর থেকে কিছু জিনিস আনতে যাচ্ছিলাম। তখন আপনাদের লাউঞ্জের দরজা খোলা ছিল। হঠাৎ করে দরজাটা আমার চোখের সামনে এমনভাবে বন্ধ হয়ে গেল যেন মনে হচ্ছিল কেউ নিজের হাতে ধীরে ধীরে দরজাটা টেনে লাগিয়ে দিচ্ছে। কোনো বাতাস ছিল না, তবুও দরজাটা এত জোরে বন্ধ হলো যে আমি দেখলাম যে দরজার লক পর্যন্ত কাঁপছে। আর দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম একটা জখম অবস্থায় থাকা লোক ঘর থেকে বের হয়ে লাউঞ্জ হয়ে অন্য ঘরে ঢুকলো। আর তার সঙ্গে একটা লাল ফ্রক পরা মেয়ে। মেয়েটার চুল ছিল অস্বাভাবিক লম্বা। আমি বুঝতেই পারছিলাম না যে ওরা আদৌ মানুষ না অন্য কিছু। উনি এসব বলছিলেন আর ওনার সারা শরীর কাঁপছিল। এখন বাবা মা দুজনেই আমার দিকে তাকিয়ে রইলেন, কারণ এই পর্যন্ত কেবল আমি ওইরকম কিছু দেখেছিলাম। আর আমার পরে ওই প্লাম্বারও একই জিনিস দেখলেন। তারপর উনি বললেন, আমি আর এখানে কাজ করতে পারবো না। কথা বলেই উনি নিজের গাড়ি নিয়ে চলে গেলেন। বাবার সঙ্গে সঙ্গে নিচে নামলেন। ওয়াচম্যান তখন সাথেই ছিল, কিন্তু তখন দরজাটা আগেই বন্ধ হয়ে গিয়েছিল। অন্য প্লাম্বার বলল, আমি তো দরজা খুলে উপরে গিয়েছিলাম, পরে আবার চাবি আনতে হয়েছে, কিন্তু দরজাটা এভাবে আটকে গিয়েছে যে কিছুতে খুলতে চাইছিল না। ভেতর থেকে তখনও বাথরুমের পানি ঢালার আওয়াজ আসছিল। অথচ প্লাম্বার নিশ্চিত করল যে সব নল আগেই বন্ধ করা হয়েছে। পানি আসছে কোত্থেকে? অনেক কষ্টে লক ভেঙে ভেতরে ঢোকার পর প্লাম্বার বলল, স্যার আমি ওপরে গিয়েছিলাম, ওখানে সব ঠিকঠাক আছে, কিন্তু নিচের অংশটায় এক অদ্ভুত ভারী ভাব, যেন বাতাস আটকে গেছে। এখানে কিছু একটা হয়েছে স্যার, এই জায়গাটায় ভয়াবহ কিছু একটা আছে। অবাক করা বিষয় হলো এই সব কিছুই আমার বাবা আগে কখনো অনুভব করেননি। আমার আম্মার হাঁটুর সমস্যা ছিল বলে তিনি খুব কমই নিচে যেতেন। যাই হোক, শেষমেশ বাথরুমের কাজ শেষ হলো এবং সেই অংশটা আবার বন্ধ করে দেয়া হলো। কিন্তু এরপর থেকে আমি আর আমার বোন এতটাই ভয়ে ছিলাম যে রাতে রান্নাঘরে যাওয়ার সাহসও হতো না। মাঝরাতে ঘুম ভেঙে যেত। চাচা আমাদের বারবার বলতেন, যতদিন আমরা এই বাড়িতে ছিলাম কখনো কোনো জিনিস, মানুষ বা কোনো অস্বাভাবিক কিছু অনুভব করিনি। এবং সত্যি বলতে যতদিন চাচারা ছিলেন ততদিন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। আর আমরাও ওই একই বাড়িতে বড় হয়েছি, আজ পর্যন্ত এমন কোনো কিছু অনুভব করিনি। এবং আমি মা বাবাকে বললাম, কারো কাছে চাচাদের ফ্ল্যাটটা দেখাও, জানতে হবে আসলে ওটা কি জিনিস, না হলে আমরা বড় কোনো সমস্যার মুখোমুখি হতে পারি। নিজের ঘরে থাকতে থাকতে
মাগরিবের সময় আমাদের ঘরের নিচের অংশের দিক থেকে এমন এক ধরনের আওয়াজ আসতো যেন মরুভূমির ভেতর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ আমার এক আত্মীয় এলেন, আর হুট করেই আমার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের প্রস্তুতির সময়ের কিছু মনে নেই। অতিথিদের ভিড়ে পুরো বাড়ি জমে উঠেছিল, এমনকি বাসার নিচের অংশেও মানুষে মানুষে ভরে গিয়েছিল। কিন্তু সবাই খুব স্বাভাবিকভাবে দিন পার করছিলেন। সবকিছু ভালোভাবেই সম্পূর্ণ হলো। কেউ আর সেই মাথা কাটা ব্যক্তিটিকে দেখেনি। পরে আমার বাবা যখন ঘটনাটা একজন আত্মীয়কে বললেন, তখন উনি বললেন, হয়তো কোনো উড়ন্ত জিন ছিল, এখন হয়তো সে তোমার বাড়ি থেকে চলে গেছে, কারণ এর মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি, আর বিয়েটাও ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। বিয়ের পর আমি দুবাই চলে এসেছিলাম। বিয়ের 15 দিনও পেরোয়নি। একদিন সকালে ছোট বোন কাঁদতে কাঁদতে ফোন করে বলল, বাবা আর নেই আপা, বাবা মারা গেছে। শুনেই মাথাটা আমার ঘুরে গেল। কান্না ধরে রাখতে পারিনি। সেই মুহূর্তে আমি খুব খারাপ অবস্থায় পড়ে গিয়ে তৎক্ষণাৎ দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। দেশে ফিরে জানতে পারলাম যে আমার বাবা নিচতলায় চাচাদের ফ্ল্যাটের এক রুমে মারা গিয়েছেন। কিন্তু প্রশ্নটা হলো, বাবা নিচে গেলেনই বা কেন? কারণ বাবা তো সাধারণত ওদিকে যেতেন না। আমাদের তো কোনো কাজই ছিল না নিচের ফ্লোরে। চাচা তো আগেই ওখান থেকে সব মালপত্র সরিয়ে নিয়েছিলেন। একেবারে ফাঁকা জায়গায় কারো যাওয়ার কি প্রয়োজন? সেই অংশটা শুধু সময়ে সময়ে পরিষ্কার করার জন্য খোলা হতো। চাচাকে বহুবার বলতে হয়েছে বাবাকে, ভাড়া দিয়ে দাও, ফাঁকা পড়ে আছে। কিন্তু বাবা বলতেন, ভাই আমি ভাড়াটিয়াতে ঝামেলায় যেতে চাই না। যাই হোক, গ্রামে গিয়ে বাবার দাফনের কাজ হলো। এরপর জানা গেল বাবার অভ্যেস ছিল ফজরের নামাজ পড়ে লনে হাঁটাহাঁটি করা। তারপর উনি খবরের কাগজ নিতেন আর ওপরে উঠে নাস্তার সঙ্গে নিউজ পেপার পড়তেন। সেই দিনও নামাজ শেষে বাবা নিচে নেমেছিলেন। মা নাস্তার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু অনেক দেরি হয়ে গেলেও বাবা না আসায় মা বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখলেন যে বাবা লনে নেই। মেইন গেটও তালা বন্ধ। আর ওই দিন কাকতালীয়ভাবে আমাদের ওয়াচম্যানও উপস্থিত ছিল না। মা উদ্বেগ নিয়ে নিচে নামলেন। চাচার ঘরের দরজা খোলা। মা দরজাটা ঠেলেই সামনে দেখলেন বাবা নিচের সিঁড়ির গোড়ায় পড়ে রয়েছেন। আর এই সম্পূর্ণ ঘটনায় সবচেয়ে অদ্ভুত বিষয় যেটি ছিল সেটি হলো, চাচার রুমের চাবিগুলো তো ওপরে রাখা, বাবার কাছে কোনো চাবিই ছিল না। দরজাটা বাইরে থেকে লক করা ছিল। তাহলে চাবি ছাড়াই সেই দরজা খুলল কিভাবে? বাবার জামা বা পকেটেও কোনো চাবি পাওয়া যায়নি। কপালে ছিল একটা গভীর আঘাত, আর মাথার চারপাশে রক্ত ছড়িয়েছিল। হাতে ছিল ভাঁজ করা একটি নিউজ পেপার। একটা কথা আছে, মৃত্যুর কারণ যদি জানা যায় তবে মানুষ কিছুটা হলেও ধৈর্য রাখতে পারে। কিন্তু যখন কারণটাই স্পষ্ট নয়, বরং ঘিরে থাকে অনেক রহস্য, তখন আমরা কিভাবে ধৈর্য ধরব? মাকে সামলানো তখন ভীষণ কঠিন হয়ে পড়েছিল। তবুও যেভাবেই হোক আমরা দিন পার করছিলাম। কিন্তু সমস্যা হলো, আবারও নিচের অংশ থেকে ভয়ঙ্কর বাতাসের আওয়াজ পাওয়া শুরু হলো। অনেক মানুষ এলেন, বাড়ি দেখলেন, বিচার বিশ্লেষণ করলেন। আর তখনই বোঝা গেল যে নিচের অংশটা কোনো এক অশুভ শক্তি বা কোনো এনার্জি দখল করে আছে। দরজা নিজে থেকে খোলা, মাথাহীন একজন মানুষকে দেখতে পাওয়া এবং একটি ছোট মেয়েকে দেখতে পাওয়া, তার সাথে এই সব ঘটনা শুধু আমি নয়, ওই প্লাম্বারও দেখেছিল। এরপর একজন বিশেষজ্ঞ এসে জানালেন এই শক্তি খুবই নেতিবাচক, কিন্তু এটা দূর থেকে আসেনি, বরং আশপাশ থেকে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে, কার মাধ্যমে? আশপাশ থেকে কে বা কারা আমাদের কাছে এমন কিছু পাঠাবে? ঘরের কাছে কোনো কবরস্থানও ছিল না, না ছিল কোনো অনাবাদি জায়গা। কিন্তু বারবার কেবল একটা কবরের কথাই আমার মনে পড়ছিল, যেটা ছিল আমাদের ঘরের পেছনের গলির ভেতরের একটা বাড়ির উঠোনে। আমরা কখনোই জানতে পারিনি সেই বাড়ির লোকেরা কারা আর কবরটা কার
ছিল। বলতে গেলে আমাদের বাড়ির পেছনে একটা সরু গলি ছিল। সেই গলির বাসিন্দাদের সঙ্গে আমাদের কোনোদিন কোনো প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়নি। আমরা ওনাদের কাউকেই চিনতাম না। তখন চাচার ছেলে বাড়িতে ছিল। রাতে আমরা সবাই মিলে এক জায়গায় বসে কথা বলছিলাম। পরের দিন কাজিনরা মিলে ছাদে উঠেও ওই বাড়িটার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো। সেই বাড়ির দিকে তাকাতেই যা দেখলাম আমরা, একেবারে লাগোয়া আর উঠোনে বাঁধানো কবর। তখন আমরা আরো অবাক হয়ে দেখলাম যে আগের মতো সেখানে শুধু একটা কবরই নয়, বরং এখন সেখানে 3টা কবর। একটা তো আগে থেকেই ছিল, নতুন করে এসেছে একটা বড় কবর, আর তার পাশে একটা ছোট কবর। আমার খুব কষ্ট হলো। আমি খুব কষ্ট করে চারপাশ থেকে তাকিয়ে সব দেখছিলাম, কিন্তু টিনের ছাউনি থাকায় চোখে বেশ কষ্ট হচ্ছিল। তখন একটাই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, এই মানুষগুলো কবরস্থান বাদ দিয়ে নিজের বাড়িতেই কেন দাফন করতে হলো? কেনই বা নিজের ঘরের উঠোনে লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়? আমার চাচাতো ভাই চারপাশ থেকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করছিলেন। জানা যায় যে কিছুদিন আগে সেই বাড়ির এক লোক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছিল। তার সঙ্গে ছিল তার ছোট মেয়ে। মেয়েটির বয়স আনুমানিক 6 থেকে 8 বছরের মতো, আর লোকটার বয়স 30-এর কাছাকাছি। এই কথা শুনে আমার চাচাতো ভাই প্রচণ্ড রেগে গিয়েছিল। সে বলেছিল, এটা তো একদমই অনুচিত। লোকজন বাড়ির উঠোনে কি করবে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু কিভাবে কবর দিতে পারে? সে এমনকি ইউনিয়ন অফিসেও অভিযোগ করতে চেয়েছিল, কিন্তু সবাই ওকে থামিয়ে দিয়ে বলল, এই বিষয় নিয়ে পড়িস না। কে জানে ওরা কারা? তারা কি মানুষ ছিল? আর তাদের সমস্যাই বা কি ছিল? ঝামেলা বাড়ানোর দরকার নেই। আর এখানেই এলো আবার এক প্রশ্ন, এইসব ঘটনার সঙ্গে আমাদের বাড়িতে দেখতে পাওয়া সেই অদ্ভুত জিনিসটার কোনো সম্পর্ক আছে কি? আজও পরিষ্কার নয়। আমি কিছু স্পষ্ট করে বলতে পারবো না, তবে যে সাদা কাপড় পরা ছায়া মূর্তি আমি আর প্লাম্বার দেখেছিলাম, তার সঙ্গে ছিল একটা মেয়ে। আর এসব কিছুর সূত্রপাত হয়েছিল ঠিক ওই সময় থেকেই। এরপর এক হুজুর আমাদের বলেছিলেন, অদৃশ্য মাখলুকাত মানুষের মতো রূপ ধারণ করতে পারে। তারা নিজেদের যে কোনো রূপে নিয়ে তোমাদের সামনে প্রকাশ করতে পারে। সত্যি কথা বলতে এরপর থেকে ওই বাড়িতে থাকা দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছিল। আমি শেষমেশ আম্মু আর ছোট বোনকে সঙ্গে নিয়ে দুবাই চলে আসি। সেই বাড়িটা তালাবদ্ধ করে এসেছিলাম। এলাকার নাম আমি এখানে বলছি না। আমির সাহেব বহু কিতাব পড়ে এসেছিলেন। নিচের ঘরে কোরআন খানি পড়ানো হয়েছিল। দম করা পানি বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দেওয়া হয়েছিল। তবুও আমি একা কখনো মাকে আর ছোট বোনকে ওই বাড়িতে রেখে যেতে পারতাম না। এটা ভাবতেই বুক হিম হয়ে যেত। ওখানে ওরা কিভাবে থাকবে? ওটা ছিল ওদের বাবার বাড়ি, কিন্তু বাবা যা দেখেছেন, যা তার সঙ্গে ঘটেছে, এই চিন্তাতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠত। যারা এখন আমার এই ঘটনাটি শুনছেন, বলেন তো আপনাদের কি মনে হয় ওই জিনিসটা আসলে কি ছিল? বাবার মৃত্যুটা কি ওই ছায়ারই কাজ? কারণ বাবা তো শুধু 2টা সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ ছিল কি? দুবাই যাবার পর হঠাৎ একদিন পুরাতন প্রতিবেশীর সাথে ফোনে কথা বলছিলাম আমি। উনি আমাকে জানিয়েছিলেন যে ওই বাড়ির ব্যক্তিরা নাকি অন্য ধরনের এক ধর্ম ফলো করত। ওনাদের বাড়িতে একটা কিতাব পাওয়া গিয়েছিল, মৃত্যুর পর ওনাদের দাফন যেন ঘরের উঠোনেই হয়, আর যেন ওনাদের পা উত্তর দিকে, মাথা দক্ষিণ দিকে থাকে। তবে এলাকার মানুষ নাকি ওদের এই কাজ আর করতে দেয়নি। কিতাবে এও লেখা ছিল যে ওরা নাকি মৃত্যুর পর ফিরে আসবে, প্রতিশোধ নেবে। এখন আল্লাহ ভালো জানেন আমাদের সাথে কেন এরকম হয়েছিল, তারাই বা কি ধর্ম ফলো করত। তবে এটুকু জানতে পেরেছিলাম যে সেই 3 কবরের মাঝে পরের 2 কবরের লাশ যেভাবে মারা যায় সেইভাবেই দাফন করা হয়। কোনো গোসল নাকি হয়নি। লোকটার মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে গিয়েছিল, আর মেয়েটা নাকি লাল ফ্রক পরা অবস্থায় ছিল তখন। বাকি যাই হয়েছে আল্লাহ মালুম।
সেদিন কি ছিল, তখন আমি এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট ছিলাম। আমার ফ্যামিলির সবাই, মানে আমার আম্মু, আমার ছোট ভাই সবাই হচ্ছে নানু বাসাতে যায়, বাট আমি পরীক্ষার কারণে যেতে পারিনি, আমি বাসাতেই ছিলাম। তো সময়টা ছিল আনুমানিক এশার আজানের একটু আগে, সন্ধ্যার পরে। বাসাতে আমি একা, তখন শীতকাল। তো শীতকালে তো এমনি চারদিকের আবহাওয়া খুবই থমথমে থাকে, খুবই নিশ্চুপ থাকে, এক ফোঁটা পানি পড়লেও সেটা সাউন্ড শোনা যায়। যা হোক, আমি বাসাতে একা ছিলাম এবং বাসার আমি যে রুমটাতে ছিলাম সেই রুমে শুধুমাত্র লাইট অন করা ছিল এবং পুরো ফ্ল্যাটের লাইট অফ করা ছিল। আমার তখন কিন্তু এমন কোনো ফিল হচ্ছিল না যে ভয় পাচ্ছিলাম না, কারণ আমি বাসাতে একা থাকার অভ্যাস আছে এবং আমরা ওই বাসাতে অনেক দিন যাবত থাকি। তো ঘটনাটা হচ্ছে যে আমি পড়ছিলাম, আমি বসেছিলাম খাটের উপরে এবং যে ফোল্ডিং টেবিল গুলা থাকে ওই টেবিলেই। তো টেবিলটা আমার একদম খাটের সাথে লাগানো ছিল এবং আমি খাটের উপরে বসেছিলাম, আর দরজাটা একদম আমার চোখের সামনে ছিল আর কি, আমার রুমের দরজাটা। তো যেহেতু আমার রুমের লাইটটা অন ছিল এবং আমার ফ্ল্যাটের বাকি রুমের লাইট গুলো অফ ছিল, সেহেতু ওইদিকে অন্ধকার ছিল এবং আমার রুমের আলোটা যতটুকু বাইরে যাচ্ছিল অতটুকুই আমি দেখতে পাচ্ছিলাম, আদার্স বাইরে অন্ধকার। যা হোক, আমি পড়তে পড়তে একটা সময় আমার এমন মনে হলো যে আমি ছাড়াও আমার এই ফ্ল্যাটে, মানে আমাদের বাসায় কেউ একজন আছে, মানে বা কেউ আছে, আমি অনুভব করতে পারছিলাম এবং সেই অনুভবটা ছিল অনেক তীব্র। মানে আপনি ধরুন যে আপনি শুয়ে আছেন, চোখটা বন্ধ করে আছেন এবং আপনার রুমে যদি কেউ প্রবেশ করে, হাঁটা চলা করে, ঠিক যেমন ফিল আপনি করবেন ঠিক তেমন ফিল আমার হচ্ছিল, বা তার থেকে তীব্র হচ্ছিল। কারণ আমি তো জানি আমার বাসাতে কেউ নেই, তারপরেও মনে হচ্ছে যে না, আমার বাসাতে কেউ মানে হাঁটাচলা করছে বা আমার কাছাকাছি আসতে চাইছে। কিন্তু আমি এই বিষয়টা অতটা গুরুত্ব দিইনি, আমি ভাবতেছিলাম যে আমার মনের ভুল হতে পারে, কারণ আমি তো শিওর আমার বাসাতে কেউ নেই। তারপরেও আমি রিচেক করার জন্য আমি আমার মেন দরজা চেক করতে যাই যে আমার মেন দরজা লক আছে কিনা। যা হোক, লক চেক করে এসে দেখি যে লক করা আছে, মানে আমার বাসাতে কেউ ঢোকার পসিবিলিটি কোনোভাবেই সম্ভব না। যা হোক, আমি এসে আবার পড়তে বসি এবং একটা সময় আসলে এই ফিলটা আমি মানে বলে বোঝাতে পারবো না, কারণ এই বিষয়গুলো না যাদের সাথে হয় বা যার সাথে হয় সে ছাড়া অন্য কেউ এটা মানে অনুভব করতে পারবে না, কারণ আমি এর আগে কখনো এইরকম অনুভব করিনি। যা হোক, আমি দেখলাম আসলে আমরা এই বিষয়টা না এমন যে আমরা যে চোখে যেমন দেখি ওই জিনিসগুলা না, মানে যখন সামনে আসে তখন মনে হয় না যে আপনি চোখে দেখতে পাচ্ছেন, বাট আপনি তার আকার, তার চেহারা, তার গঠন আপনি স্পষ্ট বুঝতে পারছেন বা মনে হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন, এমন একটা ফিল হয়। আমি ওই যে আগে বললাম, আমি এটা আসলে মানে কাউকে বলে আপনি বুঝাতে পারবেন না যে তখন ফিলটা আসলে কেমন হয়। যা হোক, আমি দেখলাম যে একটা ছোট বাচ্চার আকৃতি, অনেক ছোট, প্রায় 3 ফুটের না, 3 ফুট না, 2 থেকে 2.5 ফুট হবে এমন। তো সে আমার দরজাটা মানে আমার রুমের দরজাটাতে যেহেতু খোলা ছিল, মানে আপনাকে যদি দরজায় হাত দিয়ে, মানে দরজার দেওয়ালে 2 হাত দিয়ে যদি উকি মারার মতো কেউ আপনার দিকে তাকায়, আপনার ঠিক যেমন দেখতে পাবেন একটা বাচ্চা যদি এরকম দরজা ধরে এরকম মাথাটা জাস্ট দিয়ে আপনার দিকে যেমন ভাবে তাকিয়ে থাকবে, ঠিক তেমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে একটা বাচ্চা, খুবই ছোট, মানে 2 থেকে 2.5 ফুট হবে এবং চেহারাটা খুবই সুন্দর, মানে বিদঘুটে না, কোনো ভয়ঙ্কর না, বাট খুবই মায়াবী দেখতে। আমার দিকে তাকিয়ে সালাম দিল এবং সব থেকে মজার ব্যাপার এটা যে হচ্ছে সে যে আমার সাথে মানে কথা বলছে বা আমি তার কথার উত্তর দিচ্ছিলাম, সেই সময়টা না মনে হচ্ছিল যে মানে আমার তার কথাটা আমার কানে মানে শুনতে পাচ্ছি, বাট সাউন্ড হচ্ছে না, এমন একটা ব্যাপার। এবং আমি যে তার সাথে কথা বলছে বা সে আমাকে সালাম দিয়েছিল এবং আমি যে তাকে সালামের উত্তরটা দিয়েছিলাম, সেটা মানে আমি কিন্তু মুখ থেকে নেই না, বাট আমার ভেতর থেকে মনে হচ্ছিল যে কেউ একজন সালামের উত্তরটা দিয়ে দিয়েছে এবং সে আমাকে সালাম দিয়েছে। তো এবং এই ঘটনা যখন ঘটছিল তখন আমি একটা মানে মানে
ঘোরের ভিতরে ছিলাম মনে হচ্ছিল। যা হোক, সে আমাকে সালাম দিল এবং খুবই মায়াবী চেহারা ছিল, আমার দিকে মুস্কি হাসছিল এবং আমি সালামের উত্তর আমি নিজের অজান্তেই দিয়েছি, মুখ থেকে না, মানে মুখে সাউন্ড করে কিন্তু আমি উত্তর দেইনি, বাট আমার ভেতর থেকে মনে হলো যে কেউ একজন আমাকে দিয়ে তার সালামের উত্তরটা দিয়ে দিল, ওয়ালাইকুম আসসালাম, এমন ভাবে। যা হোক, এবং তার চাহনিতে মনে হচ্ছিল সে আমার কাছে আসতে চাচ্ছে, মানে সে তো দরজার ওখানে এবং দরজা থেকে আমার ডিস্টেন্স ছিল প্রায় 5 ফুটের মতো হবে, এমন একটা ডিস্টেন্স ছিল। তো আমার মনে হচ্ছিল সে আমার রুমে প্রবেশ করতে চাচ্ছে এবং সে আমার সাথে কথা বলতে চাচ্ছে বা আমার কাছে আসতে চাচ্ছে। কিন্তু ঠিক সেই সময়টায় আমার খুবই মানে ভয় অনুভব হওয়া শুরু হয়, মানে আমার, যেহেতু এটা আমার জীবনের প্রথম আমি চাক্ষুষ দেখছি, সেহেতু তখন আমার অবস্থা খুবই একটা খারাপ হতে থাকে। তখন আমার ভেতর থেকেই কেন জানি না কেউ একজন মানে বলছে বা আমার মন থেকে চাচ্ছে যে সে আমার কাছে না আসুক, কারণ আমি ভয় পাচ্ছি। তো সে সামহাও বুঝতে পারে, মানে আমার সামনে যে ছিল, আমি জানি না আসলে সেটা কি ছিল, পরে আমি বুঝতে পারি। সেই ঘটনাগুলো আমি পরে আস্তে আস্তে ভূত.com-এ উপস্থিত হয়ে আমি ধাপে ধাপে সরাসরি শেয়ার করতে চাই। আচ্ছা, তো ঠিক তখন মনে হলো যে সে বুঝতে পেরেছে যে আমি ভয় পাচ্ছি বা আমি চাচ্ছি না সে আমার কাছে আসুক। সে খুবই আলতো একটা মুস্কি হাসি দিয়ে সে আস্তে আস্তে, মানে ওইখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় মানে মিলিয়ে গেল, মানে জাস্ট মিলিয়ে গেল আস্তে আস্তে। আর সব থেকে মজার ব্যাপার যে সে যখন মিলিয়ে যাচ্ছিল তখন ঠিক আপনার ইশারা আজান হচ্ছিল। তো আমি আসলেই জানি না সে বুঝতে পেরেছিল কিনা, আমার মনে হয় সে বুঝতে পেরেছিল, কারণ সে আমার দিকে, আমি ভাবনার পরেই যে আমি ভয় পাচ্ছি এই ভাবনার পরেই সে আমাকে একটা সুন্দর মুচকি হাসি দেয়। তখনও অবশ্য আজান হয়নি, বাট আমার এই ভয়টা হওয়ার পরেই সে মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে মিলিয়ে যাওয়া শুরু হয় এবং তখনই এশার আজানটা দেয়। তো যখন এশার আজানটা দেয় তখন আমার মনে হলো যে আমি একটা ঘোর থেকে বের হলাম, মানে আমি হয়তো ঘুমিয়েছিলাম বা কল্পনা করছিলাম। মানে আমি বললাম না, এই ফিল গুলো কখনো কারোর সাথে শেয়ার করলে তারা হয় পাগল ভাববে, না হলে ভাববে আমি বানিয়ে গল্প বলছি, কারণ এই ফিল গুলো তো আপনি কাউকে বুঝিয়ে অনুভব করাতে পারবেন না, এটা সম্ভব না। যারা এটা চাক্ষুষ দেখে বা এইটার মানে সাক্ষী হয় তারা ছাড়া কেউ বলতে পারবে না। যা হোক, এই ছিল আমার জীবনের প্রথম চাক্ষুষ দেখা বা প্রথম কনভারসেশন, অথবা যেটাই হোক, এটা ছিল আমার জীবনের প্রথম। হ্যাঁ, এর আগে আমি অনেক কিছু ফিল করেছি বাট দেখতে পাইনি বা কথা হয়নি। ঘটনাটি ঘটেছে আমার এক চাচির সাথে। 2018 সালের ঘটনা। সে তখন থাকতো আমার দাদির সাথে। আমাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। আমার স্কুলের ছুটি চলায় আমি এবং আম্মু গিয়েছিলাম ছুটি কাটাতে। ঘটনার শুরু এক রাত থেকে। সেখানে আমার মেজো চাচাও থাকতেন। একদিন সন্ধ্যাবেলা চাচি আমার দাদিকে বলেন তার নাকি ভালো লাগছে না। দাদি এবং আমার আম্মু ছিলেন রান্নাঘরে। হঠাৎ করে আমার চাচির ঘর থেকে একটা চিৎকার শুনলাম। আমরা সবাই বের হয়ে দৌড়ে গেলাম সেখানে। গিয়ে দেখি চাচি ঘরের মেঝেতে পড়ে আছেন। অনেক কষ্টে চাচির জ্ঞান ফেরানো হলো। তার ওপরের দাঁতের পাটি নিচের দাঁতের পাটির সাথে লেগে গিয়েছিল এবং এতটাই শক্ত হয়ে লেগেছিল মুখ খোলা যাচ্ছিল না। জ্ঞান ফেরার পর স্বাভাবিক হতে কিছুটা সময় নিলেন তিনি। স্বাভাবিক হওয়ার পর আমার আম্মু তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছিল। চাচি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি শুয়েছিলাম, হঠাৎ করে আমার চোখ দেয়ালের দিকে গেল এবং দেখি দেয়ালের এক কোণে ছায়ার মতো কি জানি। আমি দেখলাম সেই ছায়ার মধ্যে কিছু একটা জ্বলজ্বল করছে। মনে হলো সেই ছায়াটার চোখ। আমি ভাবলাম হয়তো কোনো কিছুর ছায়া পড়েছে। ঘরে একটি ডিম লাইট জ্বলছিল। হালকা আলোয় কোনো কিছুর হালকা ছায়া পড়া স্বাভাবিক। চাচি আবারও বললেন, আমি তাই আবার চোখ বন্ধ করি, কিন্তু কেন যেন মনে হচ্ছিল কেউ একজন আমাকে দেখছে। আমি তাই আর শুয়ে থাকতে না পেরে উঠে বসি। তখনও সেই ছায়াটি দেয়ালের এক কোণে। আমি কৌতূহল বশত সেটা কিসের ছায়া দেখার জন্য খাট থেকে নেমে যেই না সেটার দিকে পা বাড়াবো, অমনি একটা ঠান্ডা বাতাস জোরে আমার দিকে উড়ে এলো। আমি অনেক ভয় পাই। তারপর আমার আর কিছু মনে নেই।
আমরা তাকে বলি, ঘুমের ঘরে হয়তো ভুল দেখেছেন। আমরা তাকে বিশ্রাম নিতে বলে সেখান থেকে চলে যাই। কিন্তু এরকম ঘটনা যে শুধু একবারই ঘটেছে তা তো নয়, এরকম ঘটনা বারবার ঘটতে থাকে। সবাই মনে করে শারীরিক দুর্বলতার কারণে এমনটি হতে পারে, তাই চাচিকে ডাক্তার দেখানো হয়। কিন্তু ডাক্তার তেমন কোনো সমস্যা খুঁজে পান না। তিনি বলেন, হয়তো শারীরিক দুর্বলতা। শেষে চাচিকে সাইকিয়াট্রিস্টও দেখানো হয়। কিন্তু সমস্যার শেষ নয়, বরং সমস্যারও বাড়তে থাকে। এই সমস্যা শুধু আমার চাচির কাছে সীমাবদ্ধ ছিল না, বরং পরিবারের সবার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। হঠাৎ করে একদিন রাতে আমার চাচা জোরে চিৎকার করে উঠল। আমরা তার ঘরের সামনে যাই এবং দরজা ধাক্কাতে থাকি। আমার চাচা এসে দরজাটি খুলে দেয় এবং যা দেখি, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এইরকম দৃশ্য দেখব কখনো ভাবিনি। দেখি যে আমার চাচা দাঁড়িয়ে চোটে চোটে নিঃশ্বাস নিচ্ছেন। আমার চাচি তখনও খাটে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। বলে রাখা ভালো, আমার চাচি ভয় পেতেন বলেই ঘরে সবসময় ওই ডিম লাইটটা জ্বালানো থাকতো। আমরা লাইট জ্বালানো অবস্থায় দেখি আমার চাচার শরীরের বিভিন্ন জায়গায় কাঁটা, জায়গায় জায়গায় কালো দাগ হয়ে আছে। আমরা চাচাকে জিজ্ঞেস করলাম, কি ঘটেছে? সে একটু থেমে বলল, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল এবং পেটের উপরে ভারী কিছু একটা অনুভব করলাম। আমি দেখলাম আমার উপর ছায়ার মতো একটা অবয়ব বসে আছে। সে তখন থেকে আমাকে আঘাত করতে থাকে। তারপর শেষে আমি মিমের দিকে তাকাই, দেখি ও গভীর ঘুমে। শেষে আর না পেরে চিৎকার করি। এমন ঘটনা আমার মেজো চাচার সাথেও ঘটেছে একদিন। তাকেও অবয়বটি আঘাত করে। তখন আমার দাদি কবিরাজ ডেকে আনেন। কবিরাজের একটু বর্ণনা দেই। তার গায়ে অনেক পুরাতন একটি ছেঁড়া পাঞ্জাবি এবং লুঙ্গি, কাঁধে একটি পাটের ব্যাগ, আর চুল বড় বড় জট বাঁধানো। তিনি মেঝেতে বসলেন এবং ব্যাগ থেকে অনেকগুলো সিগারেটের প্যাকেট বের করলেন এবং একের পর এক ধরিয়ে টানতে লাগলেন। তিনি চক দিয়ে একটি বৃত্ত আঁকলেন। তিনি আমার চাচিকে বললেন মাটিতে আঁকা বৃত্তটির মাঝে বসতে। চাচি কিছুটা কাঁপা কাঁপা ভঙ্গিতে বৃত্তের মাঝখানে বসে পড়েন। কবিরাজ তার বস্তা থেকে একটি ছোট কাঁচের শিশি বের করেন। তার ভেতরে কিছুটা নারিকেল তেল ছিল। তিনি সেই তেল চাচির চোখে কয়েক ফোঁটা দেন। চাচির দৃষ্টি তখনও স্থির, ঠান্ডা এবং এক দৃষ্টিতে সামনের দেয়ালের দিকে তাকিয়েছিলেন তিনি। কবিরাজ এবার কিছু মন্ত্র পড়া শুরু করেন। তার ঠোঁট নড়ছিল, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না তিনি কি বলছেন। সেই মুহূর্তে ঘরের ভেতর এক ধরনের ভারী নিস্তব্ধতা নেমে আসে, যেন বাতাসও হঠাৎ থমকে গেছে। হঠাৎ করে চাচির দেহটা কেঁপে উঠল। তাঁর কণ্ঠস্বর হঠাৎ করে গম্ভীর এবং অস্বাভাবিক পুরুষালী হয়ে যায়। আমরা সকলে চমকে উঠি। এমন কণ্ঠ আমরা আগে কখনো শুনিনি। কবিরাজ আবার মন্ত্র পড়া শুরু করলেন। এবার তার গলায় কিছুটা তেজ। বললেন, তুই এই দেহে থাকতে পারবি না। কে পাঠিয়েছে তোকে? জবাব এলো না। চাচির মুখ স্থির, কিন্তু চোখ দুটো বিস্ফারিত, এমন ঠান্ডা, অথচ ভেতর থেকে জ্বলন্ত চোখ। আগে কখনো এরকম ভাবে কেউ দেখেনি। কবিরাজ এবার একটি লাল সুতা বের করে চাচির কনিষ্ঠ আঙুলে জড়িয়ে দিলেন এবং বললেন, তুই নাম বল, না হলে আমি তোর তেজ সব পানি করে দেব। সেই মুহূর্তে চাচির কণ্ঠস্বর গর্জে উঠল, আমি নাম বলবো না, আমাকে কেন ডেকেছিস সেটা বল। আমার বাবা, যিনি এতদিন কিছুতেই এই সব বিষয়ে বিশ্বাস করতে রাজি ছিলেন না, তিনি সেই ঘটনা দেখে শুনে স্তব্ধ হয়ে গেলেন। তাদের কথোপকথন এখনো আমার কানে ভাসে। কবিরাজ তার গায়ে পড়া পানি ছুঁড়ে মারলেন। জিনটি বলল সে সব বলবে। জিনটির বলা মতে চাচি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তার চাচিকে ভালো লাগে, তাই সে চাচির সাথে কথা বলতে চায়, কিন্তু সে সামনে এলেই চাচি জ্ঞান হারিয়ে ফেলতেন। এই বলে চাচি হঠাৎ মাটিতে পড়ে যান। কবিরাজ বললেন, পালিয়েছে, শুনুন, আপনারা একটু দূরে সরুন।
এবং একজন মেয়েটাকে ধরে বসার ব্যবস্থা করুন। কবিরাজ মন্ত্র পড়তে থাকেন। কিছুক্ষণ পর আবার জিনটি হাজির হয়। কবিরাজ তখন তার গায়ে পানি ছেটাতে ছেটাতে বলেন, পালিয়ে গেছিস একবার, হার নয়। চাচির মুখে তখন জিনটি কথা বলে ওঠে। সে সব বলতে রাজি হয়। কবিরাজ বললেন, আগে বল তুই কে? সে বলে তার কোনো নাম নেই, এমনকি তার বাবা মাও নেই। কবিরাজ তার সাথে তখন অন্য ভাষায় কথা বলতে থাকে। শেষে চাচি আবারও মাটিতে পড়ে যান। কবিরাজ আমাদের জানান, এ বড়ই খারাপ জাতের জিন, কিন্তু এ চলে যাবে, তবে বিনিময়ে তাকে কিছু দিতে হবে। ওই জিনের কোনো মা বাবা না থাকায় সে চায় এই মেয়ের আঁচল ধোয়া পানি খেতে। তাই তাকে 10 দিন এই মেয়ের আঁচল ধোয়া পানি খেতে দিতে হবে। কিন্তু এখানেও নিয়ম আছে। তার মা সারাদিন যে শাড়ি পরেছিলেন সেই শাড়ির আঁচল ধোয়া পানি খেতে হবে 10 দিন। ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো, তবে 10 দিন পার হবার পরেও সেই জিন যায় না। আমার চাচি তখন তাকে দেখতে পেত। কোনো উপায় না পেয়ে আবারও সেই কবিরাজকে ডাকা হয়। আবারও আমার চাচির ওপর সেই জিনকে ভর করানো হয়। সেই জিন জানায় এই 10 দিনে ঠিক মতো তার খাওয়া হয়নি, তাই আরো 21 দিন খাওয়াতে হবে, এবং আরো বলে যে 2টি গ্লাসে পানি রাখতে। সে যেদিন চলে যাবে সেই দিন এই পানি সবুজ হয়ে যাবে। আকস্মিকভাবে ঠিক 21 দিন পর একদিন সেই পানি সবুজ হয়ে যায়। তারপর থেকে চাচি কখনো সেই ছায়া আর দেখেননি। তবে এখনো আমাদের বাড়িতে কিছু অদ্ভুত জিনিস দেখা যায়, যেমন আচমকা বহু প্রায় 100 সাপ একসাথে মাটি থেকে বের হয়ে আসা। কিছুক্ষণ বা কিছুদিন পর তা আবার হারিয়েও যায়, এবং প্রায় পুরো বাড়ি জুড়ে আতরের গন্ধে ভরে যায়। এসব ঘটে, এটা আমার নিজের চোখের সামনে দেখা। কখনো ভুলতে পারবো না সেই ভয়ানক চোখ দুটো। তো আমার চাচা হচ্ছে, মানে আমার চাচারা, তারপর হচ্ছে আমার দাদা, আমার বাবারা মানে গ্রামের বাড়িতে থাকতেন। আমাদের গ্রাম ছিল রাজশাহীর কোনো একটা স্থানে। আমি এই জায়গাটার নাম প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু আমার চাচা এবং মানে আমার নাম এগুলো হচ্ছে মানে চেঞ্জ না করা, এটা আসল নাম। তো আমি হচ্ছে ঘটনাটি মূলত আমার বাবার কাছ থেকে শুনি। আমার বাবা আমার সাথে ঘটনাটি শেয়ার করেছিলেন। তো ঘটনাটি শুরু হয় আমার চাচার সাথে হুট করে, বলতে গেলে এরকম কোনো নির্দিষ্টতা ছিল না যে মানে আস্তে আস্তে একটা ঘটনা যেরকম বিল্ড আপ হয় সেরকম কিছু ছিল না। ব্যাপারটা ছিল হুট করে আমার চাচার সাথে একটা ঘটনা ঘটতে শুরু হয়। আমি শুরু থেকেই বলছি। আমার চাচা প্রায় দিনই সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে মানে বাজারে যেতেন। গ্রামের মানুষের সাধারণত যা করে আর কি, তারা খুব সকালে ঘুম থেকে উঠে হচ্ছে বাজারে যায়। বাজারে গিয়ে তারপর হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র সদাই টদাই কিনে তারপরে বাসায় ফিরে আসে। তো আমার চাচাও প্রতিদিনের মতো যাচ্ছিলেন সেখানে, জহির চাচা। তো জহির চাচা যখন যাচ্ছিলেন তখন মানে মাটির রাস্তা ছিল, তো গ্রামের রাস্তা তখন, এটা মোটামুটি 1990 সালের দিকের ঘটনা। তো মাটির রাস্তা ছিল। তো ওই সময় চাচা ওখান থেকে যাওয়ার সময় উনি খেয়াল করলেন যে একজন বৃদ্ধা মহিলা, উনি রাস্তার পাশে হচ্ছে কিছু লাকড়ি নিয়ে, মানে লাকড়ির একটা ঢেলা নিয়ে বসে আছে। মানে উনার বয়স বেশ বেশি। উনি সেরকম মানে কর্মক্ষম ছিলেন দেখে মনে হচ্ছিল না। উনার খুব কষ্ট হচ্ছিল লাকড়িগুলো মানে একত্র করতে। তো আমার জহির চাচা সেখানে যান, গিয়ে তাকে জিজ্ঞাসা করেন, চাচি আপনার কি কোনো সাহায্য লাগবে? তো মহিলা কোনো উত্তর দেন না। মহিলা উত্তর না দিলে তখন চাচা চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে, উত্তর না হয় নাই দিল, যেহেতু মানে বৃদ্ধা মানুষ, আমি তাকে একটু সাহায্য করি। তো চাচা সেখানে যান, গিয়ে হচ্ছে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাকড়িগুলো একত্র করতে মহিলাকে সাহায্য করেন। তারপরে ওগুলো আশপাশ থেকে খড়কুটো সংগ্রহ করে ওগুলো বেঁধে ফেলেন একসাথে করে। তো বেঁধে ফেলার পর উনি হচ্ছে লাকড়িগুলো মানে নিজের হাতে তুলে নিয়ে মহিলার মাথায় চাপিয়ে দেন, যেন উনি খুব সহজে লাকড়িগুলো নিয়ে যেতে পারেন। তো উনি মহিলার মাথায় লাকড়িগুলো চাপিয়ে দেন। চাপিয়ে দেওয়ার পর মহিলাকে বলেন, জাম্মা আপনি কি এগুলো নিয়ে যেতে পারবেন? যদি না পারেন তাহলে বলেন না, আমি আপনাকে সাহায্য করি। তো মহিলা ওনার কথা শুনে মানে কোনো উত্তরই দেয় না। ওনার দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর হচ্ছে নিজের মতো চলতে শুরু করে।
তো এইটা শুনে হচ্ছে জহির চাচা বেশ অবাক হন যে আরে একটা মানুষকে এরকম সাহায্য করলাম, একটা কথাও বললো না। উনি মনে মনে চিন্তা করেন আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো আমার সাহায্য করার কথা করলাম, এখন উনি যদি মানে কথা বলতে না চায় তাহলে আমার কি করার আছে এখানে, আমি তো আমার দিক থেকে ঠিকই আছি। তো এই চিন্তা করে হচ্ছে চাচা সামনের দিকে হাঁটতে থাকেন, কিন্তু কিছু দূর সামনে যাওয়ার পর ওনার কেন জানি না বারবার ওই মানে মহিলার দিকে তাকানোর ইচ্ছা হতে থাকে খুব। মানে ওই মহিলার ব্যাপারে উনি উনার মাথায় তখন থেকে এমন ভাবে মানে ওনার কথা ঘুরপাক খেতে থাকে যে উনি কিছুতেই মানে ভুলতে পারছেন না জিনিসগুলো। তাই হচ্ছে তিনি মানে কিছু দূর সামনে গিয়ে পেছন দিকে ফিরে তাকান, ফিরে তাকিয়ে দেখেন যে যত দূর পর্যন্ত চোখ যায় ওই মহিলাকে কোথাও দেখা যাচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই সামান্য কিছু সময় 1 থেকে 1.5 মিনিটের মতো সময়, এই সময়ের মধ্যে একটা মানুষ এত লম্বা রাস্তা পার করে কিভাবে যেতে পারে। অবশ্য উনি পরে চিন্তা করেন যে আশেপাশে তো ঝোপঝাড় আছে, বাঁশ ঝাড় আছে, তো এগুলোর ভেতরেই হয়তোবা কোথাও সে থাকে, এগুলোর ভেতর দিয়ে হয়তোবা কোথাও গিয়েছে। তো এগুলো চিন্তা করতে করতে হচ্ছে উনি মানে বাসায় ফিরে আসেন, কিন্তু বাসায় ফিরে আসতে আসতেও পুরো রাস্তা উনি শুধু ওই মহিলার কথাই ভাবতে থাকেন যে আসলে কি হলো, আমি একজনকে সাহায্য করলাম, আমাকে মানে ধন্যবাদ তো দূরের কথা, একটা কথাও বললো না আমার সাথে। তো এরকম উনি চিন্তা করতে করতে বাসায় চলে আসেন। বাসায় আসেন, সারাদিন নর্মালি কাটে, মানে ধান খেতে কাজ করেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, গরু মহিষ চড়ান, এগুলো নিয়ে নিয়ে ওনার সারাদিনের সময় কেটে যায়। তো নর্মালি গ্রামের মানুষ হচ্ছে সন্ধ্যা 7টা বা 8টা বাজতেই শুয়ে পড়তো। তারা তো খুব সকালে উঠে পরিশ্রম করতো, তারপর হচ্ছে রাতের বেলা দ্রুত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো যেন সকালে আবার উঠতে পারে। তো জহির চাচা হচ্ছেন রাতের বেলা শুয়েই হচ্ছে ঘুমিয়ে যেতেন। মানে ব্যাপারটা এরকম যে উনি শুলেন 5 মিনিট বা 10 মিনিটের মাঝে উনি একদম গভীর ঘুমে চলে যান, ওনাকে পরবর্তীতে ডাকলে উনি সহজে ওঠেন না। কিন্তু সেই রাতে ওনার ঘুমাতে খুব অসুবিধা হচ্ছিল, উনি সহজে ঘুমাতে পারছিলেন না। বলতে উনি একেবারেই ঘুমাতে পারছিলেন না। সেই রাত উনি ঘুমাতেই পারলেন না। আর সেই রাত কোনোভাবে কেটে গেল। সেই রাত কাটার পর হচ্ছে চাচা আবার পরদিন সকালবেলা মানে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তো উনি যখন বাজারে যান, রাস্তায় উনি মানে যেতে যেতে পুরো রাস্তা উনি খালি চিন্তা করেন যে হচ্ছে আজকে কি মহিলাটাকে আবার দেখবো কিনা। উনি নিজের মনের অজান্তেই সম্পূর্ণ রাস্তায় ওই মহিলাটাকে খুঁজতে থাকেন। উনি বারবার খালি এদিক সেদিক তাকাচ্ছেন যে কোথাও কি তাকে দেখা যায় কিনা। অন্যদিকে তার হচ্ছে চলার যে ধরন এবং যে একটা গতি ছিল, সেই গতিটা খুবই কমে এসেছিল, কারণ উনি রাতে একদমই ঘুমাতে পারেনি, ওনার শরীরে প্রচুর ক্লান্তি ছিল। ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে ওনার হচ্ছে চোখ খুব টায়ার্ড হয়ে আছে। তারপর হচ্ছে উনি ঠিকমতো চলতে ফিরতে পারছেন না, খুব কষ্ট করে উনি বাজারের দিকে যান। তো বাজারে পৌঁছানোর পর উনি বাজার সদাই করার পর উনি আবার একই রাস্তা দিয়ে ফিরে আসতে থাকেন, এবং ফিরে আসার সময়ও তিনি ওই মহিলাকেই খুঁজতে থাকেন। কিন্তু উনি ওই মহিলাটাকে আর কোথাও দেখতে পান না সেদিন। তো তিনি যখন ফিরে আসছিলেন তখন তিনি বাসার কিছুটা কাছাকাছি এসে উনি খেয়াল করেন যে ওনার কাছে কেন জানেন না মনে হচ্ছে ওনার পিছে পিছে কেউ আসছে। তো উনি মানে হুট করে পিছন দিকে তাকানোর সিদ্ধান্ত নেন, এবং কিছু দূর যাওয়ার পর হুট করে উনি পেছনের দিকে তাকান। পেছনের দিকে তাকিয়ে উনি যেটা দেখেন সেটা হচ্ছে মনে হলো যে কেউ একজন তার পেছনে অবশ্যই ছিল, এবং তিনি যখনই পেছন ফিরে তাকালেন ওই জিনিসটা হাওয়ার মধ্যে কেমন যেন মিলিয়ে গেল, মানে ওইটার কোনো অস্তিত্ব আর দেখা যাচ্ছে না। কিন্তু উনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে উনার পিছনে এতক্ষণ কেউ না কেউ ছিলই, অবশ্যই ছিল, এবং সেটা এই মুহূর্তে মিলিয়ে গেল। উনি প্রচন্ড ভয় পান। উনি যতটুকু বলেন পরবর্তীতে এসে যে আমি দেখেছিলাম এরকম যে একটা মানে অবয়ব আকৃতির কিছু, একটা মানুষ আকৃতির কিছু একটা আমি পেছন ফিরে দেখেছিলাম। পরবর্তীতে যখন মানে খেয়াল করলাম তখন দেখলাম যে ওই মানুষ আকৃতিটা ধোঁয়ায় পরিণত হয়ে মানে বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। তো ওনার ভাষ্যমতে এটি ছিল। উনি সেদিন খুব দ্রুত দৌড় দিয়ে বাসায় ফিরে আসেন। তো ওনার বাবা ওনাকে দেখে বেশ মানে অবাক হয়ে ওনাকে জিজ্ঞাসা করেন, কিরে এত দৌড়ে দৌড়ে বাসায় ফিরছিস কেন? এই কথা বলার পর হচ্ছে উনি বলেন যে কিছু না আমি একটু ভয় পেয়েছি আর কি মনে হয়। উনি ওনার বাবাকে সবকিছু খুলে বলেন। ওনার বাবা বলেন যে এত বড় দামড়া ছেলে এখনো এরকম ভয় পাস, বাইরে টেরে যাস, তারপরে অত ভয় পাস, কিভাবে চলবে? তো উনি হচ্ছে ওনার বাবার কথায় তেমন একটা গুরুত্ব দেন না, কারণ গ্রামের মানুষরা তো এরকম ভাবেই কথা বলে। তো হচ্ছে সেদিন রাতেও উনি অনেক ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ঘুমাতে আর পারেন না।
তো ঘুমাতে না পেরে ওনার অবস্থাটা এরকম হয় যে ওনার চোখে কালি পড়েছে, এরকম প্রায় মোটামুটি 1 সপ্তাহের মতো চলতে থাকে। তো 1 সপ্তাহ মতো চলতে চলতে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। তো অবনতি হতে হতে এরকম হয় যে ওনার চলার ফেরার শক্তি অনেকটাই মানে কমে যায়। তো কিছুদিন পর উনি আবার সকালবেলা উঠে ওইখানে যান, মানে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। ওনার যাওয়ার ইচ্ছা ছিল না যদিও, কিন্তু ওনার বাবা জোর করে ওনাকে পাঠান যে যা তুই বাজারে যা, বাজারে গিয়ে বাজার সদাই নিয়ে আয়। মানে ওনার বাবার বেশ বয়স্ক ব্যক্তি ছিলেন, আর পরিবারে মানে আমার যে বাবা ছিলেন, জহির চাচা ছিলেন ছোট, আমার বাবা ছিলেন বড়। আমার বাবা মানে শহরে একটা কলেজে লেখাপড়া করতেন তখন, এই জন্য বাবা আর কি শহরে থাকতেন, আর আমার জহির চাচা একাই আমার দাদা দাদির সাথে গ্রামে থাকতেন। তো জহির চাচাকে পাঠানো হয় বাজারে। উনি বাজারে যান। বাজারে যাওয়ার সময় মানে বাজার করে উনি ফিরে আসতে থাকেন। তো ফিরে আসার সময় উনি দেখেন যে সেই বৃদ্ধ মহিলাটিকে আজ আবার দেখা যাচ্ছে। দূর থেকে উনি দেখে বুঝতে পারেন, ওনার কাছে মনে হয় যে মহিলা হয়তোবা তার দিকেই তার দৃষ্টি তাক করে তাকিয়ে আছে এবং অপলক তাকিয়ে আছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ওনাকে দেখে মনে হচ্ছিল যেন ওই মহিলাটা উনার আসার জন্যই হয়তো অপেক্ষা করছিল। তো জহির চাচা বুঝতে পারেন যে চিন্তা করেন যে আমি এই মহিলাকে মানে হেল্প করব না, কারণ ওনাকে প্রথমবার হেল্প করার পরেই আমার যত ধরনের সমস্যা শুরু হয়েছে, আমি তাই এখন আর ওনাকে হেল্প করব না। উনি একরকম পাশ কাটিয়ে ওই মহিলার পাশ থেকে চলে যেতে থাকেন। তো কিছু তো যাওয়ার পর ওই মহিলা তাকে ডাক দেন, বলে এই কোথায় যাচ্ছিস? ওই দিন তো খুব সাহায্য করলি, আজকে আমাকে সাহায্য করবি না? সাহায্য না করে এখান থেকে কোথায় যাচ্ছিস? উনি যখন এই কথাটা শোনেন মহিলার মুখ থেকে, উনি মানে বেশ ভীত হয়ে পড়েন, আর মহিলার দিকে পেছন ফিরে তাকান যখন, তখন দেখেন যে মহিলার চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। ওনার চুলগুলো একদম খোলা সাদা চুল, আর মনে হচ্ছে ওখানে কোনো বাতাস ছিল না, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছিল যে ওনার চুলগুলো বাতাসে যেন মানে দুলছে, হেলছে, দুলছে, ভাসছে এরকম। আর ওনার মুখে ছিল খুব বিকৃত একটি হাসি। তো এইটা দেখে জহির চাচা সেখানেই বাজার সদাই ফেলে এক দৌড়ে বাসায় চলে এসে অজ্ঞান হয়ে যান। তো এই খবর শুনে আমার বাবা মানে গ্রামের বাড়িতে চলে আসেন। উনি গ্রামের বাড়িতে এসে জহির চাচাকে শহরে ডাক্তারের কাছে নিয়ে যান, কিন্তু প্রায় 4-5 দিন যাবৎ জহির চাচার কোনো জ্ঞান ফিরে আসে না। মোটামুটি 5-6 দিন পর যখন চাচার জ্ঞান ফিরে আসে, তখন ওনাকে জিজ্ঞাসা করা যে কি হয়েছিল তোমার সাথে। তখন উনি সবকিছু খুলে বলেন, শুরু থেকে সবকিছু আবার খুলে বলেন, আর ওই দিনের ঘটনাও বলেন। এখানে একটি মানে খারাপ অবস্থা যেটা ছিল সেটা জহির চাচা সেদিন থেকেই মানে ওনার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। ওনার হাত, ওনার পা, ওনার কোনো কিছুই কাজ করতো না। উনি শুধু কথা বলতে পারতেন আর মাথা দোলাতে পারতেন। তো আমার দাদি খুব কষ্ট করে ওনাকে সামনে রাখতেন। প্রায় 20টা বছর উনি ঠিক এভাবেই ছিলেন। মাঝখানে কিছুটা উন্নতি হয়েছিল ওনার, মানে একটু চলাফেরা করতে পারতেন, মানে নিজের খাবারটা নিজে খেতে পারতেন, এরকম অবস্থায় উনি চলে গিয়েছিলেন। কিন্তু 20 বছর এই অবস্থায় থাকার পর উনি মানে মারা যান। উনি মারা যান 2010 সালের দিকে। তো তখন মারা যাওয়ার কিছুদিন আগে উনি সবসময় বলতেন যে আমি আমার ঘরে একটা মহিলাকে দেখতে পাই, সেই মহিলাকে যে লাকড়ি আমি যার মাথায় তুলে দিয়েছিলাম, সেই মহিলা আমার ঘরে এসে বলে, কি রে তুই সেদিন আমাকে কেন সাহায্য করলি না? তোকে তো আমি ছাড়বো না, তোকে আমি আমার সাথে নিয়ে যাবো, আমাকে সাহায্য কেন করলি না? তুই এভাবে কেন চলে আসলে আমাকে রেখে? এইরকম বলতেন উনি। আর পাগলের মতো খালি চিৎকার করতেন, খেতে চাইতেন না, তারপর একা একা বসে থাকতেন। রুমের মধ্যে কেউ গেলেই উনি ভয়ে চিৎকার দিয়ে উঠতেন, মানে ওনার অবস্থা খুবই খারাপ ছিল। তো অবশেষে 2010 সালে তিনি মারা যান। তিনি মারা যাওয়ার পর আমার বাবা চিন্তা করেন যে বাড়ি, এর মধ্যে আমার চাচা মারা যাওয়ার মোটামুটি 2 থেকে 3 বছর পর আমার দাদা দাদিও মারা যান। তো 2000 মোটামুটি 14-15 সালের দিকে আমার বাবা ডিসাইড করেন যে গ্রামের বাড়িটা ভেঙে একটু উন্নত করবেন। তো উনি নিজস্ব চিন্তা অনুযায়ী গ্রামের বাড়িটা ভেঙে একটু মানে উন্নত করে ফেলেন, মানে ইট লাগিয়ে আর কি কিছুটা পাকা করে ফেলেন। আমার তখনও জন্ম হয়নি। তো 2015 সালের ঘটনা এটা। আমার বর্তমান বয়স 10 বছর। আমি এই ঘটনাটি আমার বাবার কাছ থেকে শুনি। তো ঘটনায় ফিরি। আমি
মানে আমার বাবার কথা বলছি, আমার বাবা হচ্ছে ঘরটা ভেঙে নতুন করে একটু পাকা ঘর তৈরি করেন। তো পাকা ঘর তৈরি করার পর হচ্ছে সেখানে আমার মা এবং বাবা প্রায় সময় গিয়ে থাকেন। তো এক সময় একদিন এরকম হয় যে ওনারা হচ্ছে মানে ছুটিতে, কোনো একটা ছুটিতে ওনারা সেখানে যান, সেখানে গিয়ে হচ্ছে থাকেন। তো রাতের বেলা হচ্ছে আমার মা সব কাজটা শেষ করে উনি হচ্ছে ঘুমের জন্য বাবার সাথে গিয়ে শুয়ে পড়েন। তো শুয়ে পড়ার কিছুক্ষণ পর উনি খেয়াল করেন যে ওনাদের দরজায় হয়তো কেউ নক করছে। তো উনি উঠে দরজা খোলেন, দরজা খুলে চেক করেন যে কেউ দরজায় আসলে নক করছে কিনা। কিন্তু উনি গিয়ে দেখেন যে না, দরজায় কেউ নক করছে না, কোনো কিছু নেই। তো উনি দরজা খুলে আবার পেছন ফিরে আসতে যাবেন, তখন উনি দেখেন যে এবার নিচ থেকে হয়তো বহুত শব্দ আসছে অন্য রুম থেকে। তো উনি হচ্ছে শব্দের সোর্স খোঁজার জন্য মানে শব্দটা ফলো করতে করতে নিচের দিকে যান, সিঁড়ি নেমে যান। তো সিঁড়ি নেমে যাওয়ার পর উনি মানে সিঁড়ির পাশে একটা জানালা ছিল, সেই জানালার দিকে তাকিয়ে খেয়াল করে দেখেন যে একটা বৃদ্ধা মহিলা বাইরে উঠানে দাঁড়ানো। সে হচ্ছে মানে তার মাথার থেকে একটা লাকড়ির গোছা রাখলো নিচে রেখে হচ্ছে সেটার বাঁধন খুলে দিয়ে লাকড়িগুলো হচ্ছে এদিক সেদিক ছুটিয়ে মানে ছুঁড়ে মারছে আর কি। এটা দেখে উনি বেশ ভয় পান। ভয় পেয়ে হচ্ছে উনি দ্রুত সেই জানালার কাছে যান এবং গিয়ে দেখেন যে সেখানে কেউ নেই, আসলে কোনো লাকড়িও নেই। তো এরকম জানালার পাশে দাঁড়িয়ে থেকে উনি যখন দেখছিলেন তখন উনি ফিল করেন যে ওনার কাঁধে কারো নিঃশ্বাস অনুভব করছেন। উনি মানে নিঃশ্বাসের একটা গরম অনুভূতি আছে না, সেটা পড়ছে। উনি ভাবেন হয়তো আমার বাবা ওনার পিছনে এসেছেন, কিন্তু উনি পেছন দিকে তাকিয়ে যা দেখেন তা দেখার পর ওনার মুখ থেকে বিকট এক চিৎকার বেরিয়ে আসে। উনি দেখেন যে বৃদ্ধ মহিলাকে উনি হচ্ছে মানে লাকড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখতে দেখছেন, সেই মহিলা ওনার পেছনে দাঁড়ানো এবং ওনার গলায় হাত দিয়ে ধরে আছে। উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর উনাকে হচ্ছে মানে আমার বাবা আমার মাকে রুমে নিয়ে আসেন এবং ডাক্তার দেখানো হয় মাকে। ডাক্তার দেখানোর পর উনার জ্ঞান ফিরে আসে 3-4 দিন পর, আমার চাচার মতোই। তো উনার জ্ঞান ফিরে আসার পর উনারও শরীর অবশ হয়ে যায়। উনার এক হাত, ওনার ডান হাত এবং ডান পা সম্পূর্ণ অবশ হয়ে যায়। তো হচ্ছে আমার বাবা এটা নিয়ে বেশ টেনশন করতে থাকেন যে এখন কি করব, আমি কি করব, কিছু তো বুঝতে পারছি না। তো উনি গ্রামের অনেক মুরব্বীদের সাথে এই ঘটনাটা শেয়ার করেন। তখন মুরব্বীরা বলেন যে বাবা, তুমি তো হুজুর তারপর হচ্ছে জিন এগুলোতে তেমন একটা বিশ্বাস করো না। বিশ্বাস যদি করতা তাহলে তোমাকে অনেক আগে বলতাম যে তোমার ভাইয়ের সাথে এরকম সমস্যা ছিল, তোমার তো বলছিলাম, কিন্তু তুমি তো বাবা পাত্তা দাও নাই। যদি পাত্তা দিতা হয়তো বা তোমার ভাইও সুস্থ হয়ে যেতে পারতো। যাই হোক, এখন যা হয়েছে, তুমি আমাদের কাছে সাহায্যের জন্য আসছো, আমরা এক হুজুরকে চিনি, তার কাছে গিয়ে সবকিছু বলে দেখি কি হয়। তো হচ্ছে আমার বাবা সেই হুজুরের কাছে যান। সেই হুজুরের কাছে যাওয়ার পর ওনাকে সবকিছু জানানো হয়। ওনাকে সবকিছু জানানোর পর হচ্ছে মানে হুজুর চিন্তা করে, হুজুর ওনাদেরকে বলেন যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার মনে হচ্ছে যে এই সমস্যাটা আপনাদের মানে বাসার কোনো একটা সমস্যা হয়তো বা হবে। আমি আপনাদের বাসায় যাব, বাসায় গিয়ে তারপর হচ্ছে দেখবো যে আসলে কোনো সমস্যা আছে কিনা। তো আমার মা সে সময় বাসায় ছিলেন, মানে মা বাবার রুমেই উনি শুয়েছিলেন অবশ অবস্থায়। তো হুজুর আসেন 2 দিন পর, এসে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র বাবাকে জোগাড় করে রাখতে বলেন। বাবা আমাকে সঠিকভাবে বলেননি যে হচ্ছে কি কি জোগাড় করে রাখতে বলেছিলেন। উনি শুধু বলেন যে একটা মানে দোয়া মাহফিলের মতো করে উনি আর কি মিলাদ পড়ানোর মতো করে উনি ওনার কাজ শুরু করেন। তো উনি ওনার কাজ শুরু করার কিছুক্ষণ পর এমন অবস্থা হয় যে বাসায় মনে হয় যে প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে এবং জিনিসপত্রগুলো এদিক থেকে সেদিকে কেউ হচ্ছে মানে ছোড়াছড়ি করছে, মানে সরে যাচ্ছে এদিকে ওদিকে সরে যাচ্ছে এবং হচ্ছে ভেঙে যাচ্ছে মাটিতে পড়ে। তো আমার তখন হুট করে আমার মা প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন। তো আমার বাবা ভয়ে হচ্ছে হুজুরের পাশ থেকে উঠে মায়ের কাছে যেতে চান, কিন্তু হুজুর আমার বাবার হাত ধরে আটকিয়ে দেন এবং কানে কানে বলেন যে আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আমাকে আমার কাজ শেষ করতে দিন আগে। তো হুজুর হচ্ছে ওনার কাজ শেষ করেন। শেষ করার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তো এরপর হচ্ছে মানে মায়ের কাছে যায় বাবা, গিয়ে দেখে মা তখন একই অবস্থায় আছেন, কিন্তু প্রায় হচ্ছে এক মাস 1.5 মাস বা 3 মাসের মধ্যে আমার মা মোটামুটি পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো পরবর্তীতে হচ্ছে বাবা যখন খোঁজ নেন যে এরকম ঘটনা আসলে কেন ঘটলো, তখন বাবা জানতে পারেন যে হুজুরের সাহায্যেই উনি জানতে পারেন যে এই যে মহিলাটাকে মানে আমার চাচা দেখেছিলেন, জহির চাচা, এই মহিলা আসলে মানে সেই গ্রামেরই এক মানে বাঁশঝাড়ের পাশে ওনার একটা বাড়ি ছিল। ওই বাড়িতে উনি ওনার ছেলে আর ছেলের বউ হচ্ছে বসবাস করতেন।
তো ওনার ছেলের বউ হচ্ছে শিক্ষিত ছিল, তো উনি চাইছিলেন যে উনি যাতে শহরে গিয়ে চাকরি করেন। তো শহরে গিয়ে চাকরি করতে হলে তো মানে হাজবেন্ড সহই যেতে হয়, তো সেক্ষেত্রে তো মানে ওই বৃদ্ধ মহিলাকে একাই থাকতে হবে। উনি বহুতবার মানা করেন যে না না, তোমরা এখান থেকে যেও না, তোমরা গেলে আমি একা কি করবো, আমার কি হবে। তো ছেলে বলে যে আচ্ছা মা, অসুবিধা নেই, আমরা যাচ্ছি, গিয়ে ওইখানে একটা ব্যবস্থা করে তখন তোমাকে আমরা নিয়ে যাবো এসে। তো নিজের বুকের উপর পাথর রেখে হচ্ছে মহিলা ছেলে আর ছেলের বউকে যেতে দেন। উনি প্রায় দিনই ওই রাস্তার পাশে লাকড়ির একটা মানে বোঝা নিয়ে ওনার ছেলে আর বউয়ের জন্য অপেক্ষা করতেন যে ওনার ছেলে আর ছেলের বউ ফিরে আসবে, কিন্তু তারা কখনোই ফিরে আসেনি। তো আস্তে আস্তে এইভাবে অপেক্ষা করতে করতে ওই মহিলা একদিন হচ্ছে মানে পরলোক গমন করেন। এরপর থেকে ওনাকে অনেকেই বলে যে এরপর থেকে ওই মহিলাকে অনেকেই ওখানে দেখছে, কিন্তু কেউ সাহায্য করতে যায়নি। এবং জহির চাচাই প্রথম ব্যক্তি যে ওনাকে সাহায্য করতে গিয়েছে। এবং জহির চাচা তো তখন বয়স খুব একটা বেশি ছিল না, হয়তোবা 14-15 বছর হবে বা আরো কম হবে। তো উনি এত কিছু জানতেন না। গ্রামের বড় মানুষরা যেরকম জানে, ছোটরা তো সেরকম হয়তোবা নাও জানতে পারে। এটা অনেক ক্ষেত্রে শুধু গ্রামে না, শহরেও হয়। তো উনি তেমন কিছু জানতেন না, এই কারণে উনি ওনাকে সাহায্য করেন গিয়ে। তো সাহায্য করার পর হচ্ছে ওনার সাথে এরকম ঘটনাটা ঘটে আর কি। তো মাঝে মাঝে আসলে এমন কিছু ঘটনা ঘটে যা হচ্ছে মানে মানুষ চিন্তাও করতে পারে না, কারণ কেননা একটা মানুষকে সাহায্য করা থেকে যে এত বড় ঘটনা ঘটতে পারে এটা তো আসলে কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে না, আমিও পারি না। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনাটি। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা যশোরের একটা ঘটনা, যেটা আমার সাথে 2008 কি 9-এর মাঝামাঝি সময়ে ঘটেছিল। তো রাসেল ভাই, আমি শুরুতেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমার আব্বু মারা গিয়েছিল 2004 সালে, এবং তার পরবর্তীতে আমি পড়াশুনো করার উদ্দেশ্যে আমার মামাদের বাড়িতে চলে যাই। আমার মামাদের বাড়িটা হচ্ছে যশোরের চৌগাছা উপজেলাতে। হ্যাঁ, তো আমি ওখানে থেকেই পড়াশোনা করতাম। এবং তার কিছুদিন পরে আমার আম্মুও চলে যায় মামাদের ওই এলাকাতে, কারণ আমার আম্মুর তেমন দেখাশোনা করার মানুষ ছিল না। তাই মানে মামাদের আশেপাশেই থাকার উদ্দেশ্যে ওদিকে শিফট হই, এবং ওখানেই মানে আমরা ভাড়া ছিলাম। তো আমার মামাদের বাড়িটা হচ্ছে চৌগাছার মানে উপজেলা শহর, তো উপজেলা শহরেই বাড়িটা। তো মামাদের যে পৈতৃক যে বাড়ি, আমার মানে নানা বাড়ি, পুরাতন যে গ্রামের বাড়িটা, সেটা হচ্ছে ওই চৌগাছার বাড়ি থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে। তো আমরা মাঝে মাঝে আর কি ওই আছে না যে মৌসুমি বিভিন্ন আবাদ ফসলের সময় আমরা গ্রামে আর কি যেতাম, ওখানে 15 দিন 10 দিন 15 দিন এরকম থাকতাম, এবং ওই কাজগুলো করে আবার চৌগাছায় ফিরে আসতাম। তো ওরকমই কোনো একটা দিন আমরা সবাই আর কি, আমার মামা, আমার নানা, আমার আম্মু, আমরা সবাই মিলেই গ্রামে গিয়েছিলাম ওরকম কোনো একটা কাজের উদ্দেশ্যে আর কি। তো ওখানে আমরা বেশ কয়েকদিন অবস্থান করছিলাম। তো হঠাৎ একদিন আমি কোনো একটা কারণে আমার সাইকেল নিয়ে আমি গ্রাম থেকে চৌগাছায় আসি বিকালের দিকে। তো বিকালের দিকে আসার পরে চৌগাছা বাজারে একটা স্কুল ছিল, বা এখন আছে কিনা আমি শিওর জানি না। স্কুলটার নাম হচ্ছে সবুজকুড়ি স্কুল। তো স্কুলের ছোট একটা ক্যাম্পাস ছিল, ক্যাম্পাসের ভিতরে দেখলাম যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো এটা দেখে তো আমার খুবই ভালো লাগলো যে এটা না দেখে তো যাওয়া যাবে না। তো আমি থেকে গেলাম, থেকে ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম, দেখলাম, খুব ভালো লাগলো। এবং দেখতে দেখতে একটা পর্যায়ে রাত 11:30 বেজে গেল। তো আমার তখনও খেয়াল নেই যে আমার এই চৌগাছা থেকে আমার গ্রামে যে ফিরে যেতে হবে, তো আমার ওই বিষয়টা মাথায় ছিল না। তো 11:30 যখন বাজে মানে অনুষ্ঠানটা শেষ হয়, তখন আমার হঠাৎ ভিতরে একটা ভয় কাজ করে যে আমি এখন কিভাবে যাব। তো আমি আস্তে আস্তে সাইকেল নিয়ে স্কুলের ভিতর থেকে বের হলাম। বের হয়ে চৌগাছা ওই বাজারের পাশে পশ্চিম দিকে একটা নদী আছে, নদীর উপরে তখন ব্রিজ ছিল, যেটা লোহার ওই যে মানে টানেল টাইপের আর কি, সব দিকে আটকানো, এই ধরনের একটা ব্রিজ। এখন নাই অবশ্য, এখন নতুন ব্রিজ হয়েছে। তো আমি যখন ওই ব্রিজের ওখানে আসলাম, তখন দেখি যে আমাদের ওই গ্রামেরই কয়েকটা ছেলে যারা আমার মাদ্রাসায় পড়তো আর কি। বলে রাখা ভালো যে আমি যে মাদ্রাসায় পড়তাম, দাখিল পর্যন্ত আমি যেখানে পড়েছি ওটা হচ্ছে আমাদের ওই নানাদের গ্রামে, এই মাদ্রাসাটা আমরা যাওয়া আসা করতাম আর কি প্রতিদিন। তো ওখানে যাওয়ার পরে দেখি যে গ্রামের কয়েকটা ছেলে ওখানে আছে, সবার কাছে সাইকেল আছে।
তো আমি বললাম, ভাই আপনারা কি আসছিলেন এখানে অনুষ্ঠান শুনতে দেখতে? তো বললো, হ্যাঁ আমরাও আসছিলাম। তা আমি বললাম যে ঠিক আছে, তো ভালোই হলো, তা আমরা একসাথে তখন যাওয়া যাবে। তো ওরা আমাকে বললো, ইমরান তুমি একটু অপেক্ষা করো, আমরা একটু বাজারের ভিতর থেকে ঘুরে আসি। তো ঠিক আছে, আমি অপেক্ষা করতে লাগলাম, ওরা চলে গেল বাজারে। তো আমার মাথায় এটা কাজ করেনি যে এখন রাত্র প্রায় 12টা বাজে, এখন তো বাজারের ভিতরে কোনো দোকানপাট খোলা নাই, তাহলে ওদের তো যাওয়ার কোনো কারণ নাই। তো আমি বেশ অনেক সময় অপেক্ষা করতে করতে প্রায় 12টা পার হয়ে গেছে। তো ওই সময় যখন ওরা আর আসে না, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একাই রওনা দিই। তো আমি আস্তে আস্তে রওনা দিলাম। রাতটা তখন মোটামুটি জ্যোৎস্না রাত ছিল, বেশ পরিষ্কার রাস্তাঘাট দেখা যাচ্ছিল। তো আমার সামনে সামনে বেশ কয়েকটা ভ্যান ছিল, যেহেতু ওই এলাকায় ভ্যানের খুব প্রচলন। তা আমার বেশ ভালো লাগলো যে এই ভ্যানগুলো যদি আমার গ্রাম পর্যন্ত যায় বা তাহলে আমার বেশ সুবিধাই হবে, তাহলে কোনো ভয়ও লাগবে না, রাত্রে বেশ মানে ভালোভাবে যাওয়া যাবে। তো কিছু দূর যাওয়ার পরে দেখা গেল যে ওরা একটা জায়গায় যাওয়ার পরে মানে ভ্যানগুলো বিভিন্ন রোডে ঢুকে গেল। পরবর্তীতে আমি একদমই একা হয়ে গেলাম, আমার আগে পাশে কেউ নাই, আমি একদমই একা। আর রাস্তাটা ছিল একেবারেই শুনশান, দুই পাশেই ধান ক্ষেত এবং মানে উঁচু উঁচু গাছ রাস্তার দুই পাশে। হ্যাঁ, মোটামুটি মনোরম, আবার রাত্রের জন্য ওটা বেশ ভয়ঙ্কর। তো আমি রাস্তাতে দিয়ে যাচ্ছি আর বিভিন্ন ধরনের মানে ভয়ের চিন্তা আমার ভিতরে কাজ করতেছে। তো এমন করতে করতে যাইতে যাইতে একটা জায়গা আছে হাজরাখানা মাদ্রাসা, ওই জায়গাটা নিয়ে অনেক ধরনের কথা প্রচলন আছে যে ওখানে বিভিন্ন সময় ডাকাতি হয়েছে, অনেক মানুষকে ওখানে মানে হত্যা করা হয়েছে, গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, এরকম অনেক কথা আর কি আমরা শুনেছি। তো আমি যখন ওই হাজরাখানা মাদ্রাসার সামনে গেলাম, তখন দেখি মানে সামনে যাওয়ার কিছুক্ষণ আগেই দেখি ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, এটা সাইকেল সাথে দাঁড়িয়ে আছে। তো আমি যতই কাছে যাচ্ছি মানে মানুষের ওই মুখাভাবটা আমার একটু মানে পরিচিত পরিচিত মতো মনে হচ্ছে। তো একটা পর্যায়ে যেয়ে দেখলাম যে আমার খালাতো ভাই ওখানে দাঁড়িয়ে আছে, আমার খালাতো ভাইয়ের নাম অলিউল্লাহ, ও সাইকেল নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে আমি যথেষ্ট অবাক হলাম যে ওর এখানে এখন থাকার কোনোভাবেই কথা না, কারণ চৌগাছা বাজার থেকে আমার মামাদের বাড়িটা যতটুক দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার, চৌগাছা থেকে ঠিক অপোজিট সাইডে ওর বাড়িটা অতটুকুই দূরত্ব, 8 থেকে 9 কিলোমিটার রাস্তা হবে। তো ও কোনোভাবেই এই রাত্রে এই দিকে আসার কোনো কথা না এবং এরকম নিরিবিলি এলাকায় দাঁড়িয়ে থাকার কথা না। তো আমি উপায়ন্তর না দেখে, যেহেতু একদমই আমার সামনে সামনে চলে এসেছে, তো আমি সাইকেলটা ব্রেক করে ওখানে দাঁড়াতে বাধ্য হয়েছি আর কি। পরে অলিউল্লাহ আমাকে বললো যে কি ব্যাপার ইমরান, তুমি কোন জায়গা থেকে আসছো? তাই আমি বললাম আমি তো বাজারে আসছিলাম, পরে দেখি যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তা না শুনে তো আর আসতে পারলাম না দেখে। তো দেখতে দেখতে আর কি রাত হয়ে গেছে। তো আমার ভিতরে একটা সংশয় কাজ করছে যে এর সাথে এত বেশি কথা বলা যাবে না। তো ও বললো ঠিক আছে চলো আমাদের বাসায় চলো। আমি বললাম যে না, বাসায় যাওয়া যাবে না, আমি তো কাউকে বাসায় বলে আসিনি, তো তুমি যাও আর কি, আমি চলে যাই, না আম্মু চিন্তা করবে। এই বলে আমি যত দ্রুত সম্ভব ওর থেকে পৃথক হয়ে গেলাম এবং সাইকেল নিয়ে আমি বেশ কিছুটা এগিয়ে যেয়ে আমি পিছন দিকে যখন তাকালাম, তখন দেখি যে আসলে মানে কেউ নাই পিছনে। তো এই জিনিসটা আমি খুবই মানে ওই সময় আমি খুব প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং সাইকেল অতি দ্রুত চালানো শুরু করি। এবং একটা জায়গা আছে, যে জায়গাটা মানে চাঁদপাড়া বাজারের কাছাকাছি একটা জায়গা, এখানে একটা মাজার আছে এবং বড় একটা বট গাছ আছে ওখানে। তা আমি যখন ওই জায়গাটায় যাই, আমি শুধু অনুভব করি যে বট গাছের যে ডালপালাগুলো আমাকে মাটির সাথে একবার চেপে ধরছে, এরকম একটা অনুভব। আমি কিন্তু এমনি কিছু দেখছি না, জাস্ট আমার অনুভূতিটা এমন হচ্ছে যে আমাকে মনে হয় মাটির সাথে চেপে ধরার মতো করলো। তো আমি এইভাবেই আমি খুব ভয়ে ভয়ে আর কি বাড়িতে পৌঁছে গেলাম। তো পরবর্তীতে বাসায় যেটা হয় যে খুব রাগারাগি করলো যে তুমি কাউকে কিছু না বলে চলে গেলে, মানে চলে গিয়েছিলে আবার ইয়া করলে। তো এইভাবে আর কি খুব একটু রাগারাগি করে। তো রাসেল ভাই এরপরে আর আমার সাথে কোনো কিছু হয়নি। তো এটা ছিল একটা ঘটনা। আর একটা ঘটনাও আমার এই রাস্তাকে কেন্দ্র করেই ঘটেছে। সেটা হচ্ছে আমার আম্মু যখন প্রথম ওই যশোর থেকে চৌগাছায় মানে শিফট হয়, তো তখন আমাদের কিছু কিছু মালামাল আসবাবপত্র তখনও যশোরে থেকে গিয়েছিল। তো আমার ওই যে বললাম যে আমরা মাঝে মাঝে গ্রামে থাকতাম, তো ওই দিন আমি আর আমার মামাতো ভাই, যেহেতু আমরা সমবয়সী এক ক্লাসে পড়তাম, তো আমাদের ভিতরে বন্ডিংটা খুব ভালো ছিল। আমরা মাঝে মাঝে গ্রামে ওই বাড়িতে মানে থাকতাম আর কি। তো ওই দিন আমি, আমার মামাতো ভাই আর আমার নানু ছিলাম ওই বাড়িতে। তো আমার আম্মু বলল কি তুমি যাচ্ছ যাও, কিন্তু খুব ভোরে ভোরে চলে আসবা, কারণ ওই একটা ভ্যান এখান থেকে যাবে যশোরে,
ওর সাথে করে তুমি ওই বাসার ওই মালামালগুলো নিয়ে নিয়ে আসবে আর কি। তো ঠিক আছে, আমি সেইভাবে আর কি গ্রামে গেছি। আমার মাথায় আছে যে আমাকে মানে ভোরে চলে আসতে হবে। তো সেইভাবে আমরা খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে পড়ি, এবং ফজরের আজান যখন দেয় তখন আমিও উঠি, আমার নানুও ওঠে আর কি। তো নানু অজু করলো, আমি অজু করলাম, বাসায় নামাজ পড়ে আমি আমার সাইকেল নিয়ে বের হয়ে গেলাম। তো আমি আসছি, কিন্তু সকাল হওয়ার কোনো নামগন্ধ নাই। মানে আমার ভিতরে টেনশন কাজ করতেছে যে ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়লাম, এখনো সকাল হচ্ছে না। তো এই জিনিসটা আমার কাছে কেমন যেন একটু অদ্ভুত মতো লাগতেছে আর কি। তো একটা পর্যায়ে আমি যখন ওই যে চাঁদপাড়া বাজারের কাছাকাছি আসছি, তো ওই জায়গায় রাস্তার বাম সাইডে একটা ছোট খাল আছে, যেখানে ওই করা হয় আর কি, পাট চাক দেওয়া হয়। ওখানে খুব একটা মানে কটু গন্ধ থাকে প্রায় সময়, যখন পাট চাকের সময় হয় তখন একটা গন্ধ ছড়ায়। তো আমি যখন ওখানে গেলাম তখন হঠাৎ করে দেখি আমার ডান সাইডে ফাঁকা মাঠ, তো সেই মাঠের ওখান থেকে বড় একটা ষাঁড় গরু সাদা রঙের আমার দিকে জোরে মানে তেড়ে আসছে আর কি। তো এটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই যে যদি ও আমাকে লক্ষ্য করে হেঁটে মানে দৌড়ে আসে, তাহলে তো অবশ্যই আমাকে গুতা মারবে, আর আমি মানে মানে কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে আর কি। তো আমি ওই জিনিসটা দেখে আমি সাইকেলটা নিয়ে বাম দিকে খালি চেপে যাচ্ছি। তো চাপতে চাপতে একটা পর্যায়ে প্রায় আমি মানে খালের ভিতরে পড়ে যাব, এমন একটা সময় আমার সম্বিত ফিরে পাই আমি। তখন দেখি যে না, আসলে গরু টরু কিছুই নাই, আমি জাস্ট মানে খালের ভিতরে চলে যাচ্ছি। তো যাই হোক, আমি কোনোভাবে সামলে নিয়ে আবার রাস্তায় উঠে মানে সাইকেল চালাই, এবং ভিতরে ভিতরে ওই একটু ভয় ভয় কাজ করে, কিন্তু এর মাঝে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি যখন চৌগাছা বাজারে ঢুকবো ওই সময়টাই মানে ওই এলাকাটায় আবার মানে যেহেতু অনেক দোকান টোকান আছে, ছোট ছোট লাইট জ্বলতেছে। তো ওই আলোয় আমি দেখলাম যে ব্রিজে যে ওই আমি যে বললাম যে চৌগাছা বাজার যেটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওই পাশ থেকে একজন সাইকেলে আসছে, বেশ বড় সড়ো একজন মানুষ। তো আমিও যখন ব্রিজে উঠছি এবং ওই লোকটা ওই পাশ থেকে ব্রিজে উঠলো, এবং আমাদের মানে মানে ক্রসিংটা হলো একবারে ওই ব্রিজের মাঝখান বরাবর। তা যখন আমার পাশাপাশি আসলো, আমি অনুভব করলাম লোকটা একদমই আপনার মানে ব্রিজের মাথায় লেগে যাওয়া, মানে তার মাথা লেগে যাওয়ার মতো। আমি যে বললাম যে টানেল টাইপের যে ব্রিজটা, তো মনে হলো যেন ওই তার মাথাটা ওখানে লেগে যাচ্ছে, এমন মানে এতটাই বড় সড়ো মানুষ। এবং সে আমার পাশ দিয়ে যখন ক্রস করলো, তখন আমার মানে কয়েক সেকেন্ডের জন্য মনে হলো পুরো শরীর শীতল হয়ে গেল, এবং মানে অবশ ঝিমঝিম একটা ভাব আমার শরীরে কাজ করলো। তো এরপরে আমি খুব দ্রুত মানে বাসায় চলে গেলাম, যেহেতু বাসাটা আমাদের বাজারের ভিতরেই ছিল। বাসায় যেয়ে আমি নক করার পরে আমার আম্মু যখন আসলো, এসে আমার আম্মু তো হতভম্ব হয়ে গেছে যে আমি কোন জায়গা থেকে আসলাম এখন। তো আমি বললাম আমি তো ফজরের আজান দিল, আমিও উঠলাম, নানুও উঠলো, আমি নামাজ কালাম পড়ে বের হয়েছি। তো ওই দিন আবার আমাদের বাসায় আমার মামা ছিল। মামা মানে ওই কথা শুনে সে একটু রাগ করে উঠছে ঘরের ভিতর থেকে, যে তাই তুমি কি বলো, এখন জানো কয়টা বাজে? এখন তো প্রায় 2:30 বাজে, তুমি কোন জায়গা থেকে আসছো? এখন বলো যে আজান হয়ে গেছে, তুমি নামাজ পড়ে আসছো। তো আমি তো হতভম্ব হয়ে গেছি যে আসলে ঘটনা কি। আমি তো তখন আমার কাছে মোবাইল ছিল না, আমি সম্ভবত তখন ক্লাস 7 কি 8 পড়ি, মোবাইল ছিল না, তো আমি বুঝতে পারি নাই। তো বিশ্বাস করেন রাসেল ভাই, আমি বাসায় যাওয়ার পরে আরও একটা ঘুম দেওয়ার পরে যে ফজরের আজান হয়েছে। তো আমার এখানে একটা প্রশ্ন, যে আমি যদি এই ঘটনাটা শুধুমাত্র আমার সাথেই ঘটতো বা তাহলে তো আমি জিনিসটা শুনতাম, আজানটা আমি শুনতাম, কিন্তু আজান আমি শুনলাম, আমার নানুও শুনলো, আমরা দুইজনই উঠলাম ফজরের নামাজের জন্য, তাহলে কেন এই আজানটা মানে অত রাত্রে হলো? তো এটাই ছিল আমার একটা ঘটনা। তাই এখন আমি ওর মামাকে আমি আমার নিজের মামা বা আমি মামা বলে ডাকবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আমি ও যেভাবে ঘটনাটা বলছে আমি ঠিক সেম ভাবে বলার ট্রাই করব। আচ্ছা, তাহলে ঘটনা শুরু করার আগে কয়েকটা বিষয় ক্লিয়ার করে দেই, এটা জানা থাকা দরকার। সো আমার যে মামা আছে, সে মামা মূলত সৌদি আরবের প্রবাসী সৌদি আরবে সে থাকে। আর সে প্রায় অনেক বছর ধরে গেছে সেখানে, ভালোই অনেক বছর হবে গেছে। আর আমার আম্মু সবার ছোট, আর আমার মামা হচ্ছে গিয়া সবার বড়, আর মেজো আছে একজন। আচ্ছা যাই হোক, এখন তাহলে মূল ঘটনায় আসি। ঘটনাটা মূলত একদিন হঠাৎ করে যে আমার মামার যে রুমমেট আছে,
আমার মামার রুমমেট লক্ষ্য করে, মানে আমার মামার রুমমেট একটু বাইরে গেছিল, বাইরে থেকে যখন ভেতরে আসে, মামা তখন ভেতরে ছিল, বাইরে থেকে যখন রুমের ভেতরে আসে তখন সে এই পরিবেশটা দেখে পুরোপুরি একবারে টাসকে খেয়ে যায়, একবার অবাক হয়ে যায়। কারণ দেখে যে মামা তার হাতে একটা ইট, তার এক হাতে একটা ইট, সে তার ওই ইটটা দিয়ে তার যে দাঁত আছে তার দাঁতগুলা ভাঙতেছে, রক্ত গড়গড়ায় পড়তেছে, আর একটা বিশ্রী একটা হাসি মুখের মধ্যে। আর সেই রক্ত দিয়া যে রুমের যে দেয়াল আছে সেই দেয়ালের মধ্যে ফাতেমা 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 এই নাম লিখে ভরে ফেলাইছে। মানে দেয়ালের একটা সিঙ্গেল স্পেস নাই যেখানে এই নামটা লেখে নাই, এত মানে পুরো ভরে ফেলাইছে লেখা লেখা, আর একটা বিশ্রী হাসি দিতেছে। এই দৃশ্যটা দেখে আমার মামার যে রুমমেট সে অনেক ভয় পায় যে কি হইতেছে এইসব। তারপরে ও আমার মামা ওই রুমমেটের দিকে তাকাইয়া একটা বিশ্রী হাসি দিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর আমার মামার রুমমেট সে এই ঘটনাটা আমার নানাকে বলে যে আপনার ছেলে যে এরকম করতেছে, পাগলামি শুরু করছে, ওকে নিয়ে যান এখান থেকে, বা ওকে দেশে যাইতে বলেন, কারণ ওর অবস্থা ভালো না। তারপর আমার মামাকে ফোন দেয় আমার নানা, ফোন দিয়া জিজ্ঞেস করে যে তুই এরকম পাগলামো শুরু করছিস, কেন করতেছিস এসব? তোর বলে যে এই অবস্থা করছো কেন? মামা বলে যে মানে মনে নাই, তার কিছু মনে নাই, সে কি করছে না করছে তার নিজেরও কিছু মনে নাই। বলে যে কেন কি করছে, আমি তো কিছু মনে নাই। তারপরে নানা বলে যে তোর কিছু ভাবতে হবে না, তুই আয়সা পড়। পরে মা বলে যে আচ্ছা আমি আসতেছি, এখন তো একটা সময়ের ব্যাপার আছে, যে প্রসেস হওয়ার ব্যাপার আছে, আমি এটি করব, তারপরে একটা আসার চান্স আছে, আমি তো হুট করেই তো আর যাইতে পারবো না, সময় লাগবে আমার। না বলে যে আচ্ছা তাড়াতাড়ি আয় তুই। সো এই ঘটনাটাই যে দেশে ফেরত যাওয়ার যে আগের যে সময়টুকু, যে ওই সময়টুকুর মধ্যে আর একটা ঘটনা ঘটে যায়। এই ঘটনাটা হয়েছে কি যে মামা র্যান্ডমলি সে একটা পুকুর অথবা নদী বলতে পারেন ওটার পাশে দাঁড়াই ছিল বা হাঁটাহাঁটি করতেছিল। তো ওই সময় আমার মামার মধ্যে ওই জিনটা আবার ভর করে, তখন হঠাৎ করে সে স্ট্যাচু হয়ে যায় অ্যান্ড কই থেকে জানে ছুরি বের করে সে অনবরত তার আঙ্গুল, যে একটা আঙ্গুল কাটা ট্রাই করতেছে, বিশাল জোরে ফেস দিতেছে, কিন্তু তারপরেও কাটতেছে না। এত জোরে ফেস দিতেছে, মানে এটা যদি দেয়ালের মধ্যে দেওয়া হয়, দেয়ালের মধ্যে যদি দেয় তাহলেও অ্যাটলিস্ট বিন্দু মাত্র স্ক্র্যাচ পড়ে, বাট তার আঙ্গুলে কিচ্ছু হইতেছিল না। তারপর সেই আল্লাহু আকবার বলে আঙ্গুলের মধ্যে যেই ফেস দেয় তার আঙ্গুল একবারে কাইটা পড়ে যায়। তখন সবাই আসে ধরাধরি করে, তাকে কি হইতেছে, রক্ত পড়তেছে, সবাই অ্যাম্বুলেন্সের যে একটা আছে না, একটা বেডের মতো যে শোয়ায়, যে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকায়, ওইখানে হঠাৎ করে তাকে নেয়। কিন্তু যখন অ্যাম্বুলেন্সের ভিতরে ঢোকানোর আগে সে ওইখানে শুয়ে থাকা অবস্থাতেই তার এক হাতের ওই কাটা আঙ্গুলটা এক হাতে নিয়ে শুয়ে থাকা অবস্থাতেই ওই আঙ্গুলের দিকে এক নজরে তাকায় রয়েছে আর বিশ্রী একটা হাসি দিতেছে। তারপরে ওইখানে লোকজন তার আঙ্গুলটা নিয়ে পুকুরের মধ্যে ঢিল মেরে ফালাই দেয়। তারপরে আবার মানে তার এটাও মনে নাই কি হয়েছে, এটাও তার মনে ছিল না। তারপরে যত তাড়াতাড়ি সম্ভব সে দেশে ফিরে আসে। দেশে ফিরে আসার পর আপনার
প্রথমত তো নানা তাকে দেখা আহ, বলে যে তোর তুই ঠিক আছোস, তোর কি হয়েছিল, মানে সব আমার খুলে বল। তারপরে সে বলে সবকিছু, যে আমার এই এই অবস্থা, আমার কিছু মন থাকে না, ওরা বলে। তারপর নানা খেয়াল করে যে তার হাতের আঙ্গুলের ওইখানে কিন্তু মামা মিথ্যা কথা বলে যে আমার এটা কিছু হয় না, ছোটখাটো একটা এই কাটে গেছিল একটু, তার জন্য ব্যান্ডেজ করছে, মিথ্যা কথা বলে নানার। তারপর আপনার ভালোই এক মাস ভালোই দিনকাল কাটতেছিল, কোনো সমস্যা হইতেছিল না, সবকিছু নর্মাল ছিল। কিন্তু তারপর আপনার তার মধ্যে আবার ওই রকমের সিমটম দেখা শুরু হয়, যে সে হঠাৎ করে চুপ হয়ে যায়, একা একা কথা বলে, রুম থেকে বের হয় না, বা সবার সাথে রাগারাগি করে, এরকম সিমটম দেখা শুরু হয়। তখন নানা মোটামুটি বুঝতে পারা যায় যে যেহেতু বিদেশে থাকা অবস্থাতেও ওর সাথে এরকম অ্যাবনর্মাল ঘইটা গেছে কিছু একটা, আর এখন হইতেছে, তাহলে হুজুরের ব্যাপার, হুজুরে ডাকতে হবে। সো হুজুর ডাকে অনেকগুলা বলতে অনেকগুলাই ডাকে। প্রথমে একটা ডাকে, সে প্রথম যাকে ডাকছিল সে আসে সেইরা ভালোই, ওই যে আছে না যে মরিচ, তারপর ওইগুলা যে রোকায়া করার জন্য যে এইগুলা লাগে, ওইগুলা দিয়া রোকায়া শুরু করে। তারপরে আপনার কিছুক্ষণের জন্য জিনটা চইলা জায়গা শরীর থেকে, কিন্তু তারপর ওই হুজুর বা কবিরাজ বলে যে, নানাকে বলে যে আমার দ্বারা সম্ভব না, এটাকে আমি পার্মানেন্টলি তাড়াইতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কাউকে খোঁজেন। তারপরে ওই হুজুর বা কবিরাজ চলে যাইতে নেয়, যাওয়ার সময় ওই জিনটা রাস্তা আটকায়, ওই ভিতরে থাকা, মামার ভিতরে থাকা অবস্থাতেই জিনটা ওই হুজুরের রাস্তাটা আটকায় ফেলায়। তারপরে মামা বলে যে তুই আর কোনোদিন এইদিকে আসবি না, নইলে তোর খবর আছে, তোর ভালো হবে না, তোর একটা বিহিত করে ছাড়বো আর একবার যদি আসস। তারপরে হুজুর বা কবিরাজ ভয় পেয়ে যায়, মোটামুটি অনেকটাই ভয় পেয়ে যায়। তারপর ওই যে তারা যে জায়গায় দাঁড়াইছিল তার পাশেই একটা পুকুর ছিল, বড় পুকুর ছিল। সো কি করে মামা ওকে মায়ের মুড় দিয়ে, অনেক মায়ের দিয়ে পুকুরে ফালাই দেয়, ডেল মেরে ফালাই দেয়। তারপর সে ভাগ্য ভালো যে সে সাঁতার টাতার জানতো, সো উঠে আসতে পারে। উঠে এসে তখন সে চলে যেতে নেই বাজারের মধ্যে ওই হুজুরের নানার সাথে দেখা হয়। সেই হুজুর নানাকে বলে যে আমার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব না, আপনি অন্য কাউকে দেখতে থাকেন, অন্য কাউকে দেখেন, আমি এটা কিছু করতে পারবো না। নানা তারপর অনেকগুলাই কবিরাজ হুজুর এগুলা দেখায়, কিন্তু কেউই পারে না, সবাই ব্যর্থ। শেষমেশ একটা হুজুর বলে যে এটা তো একটা মেয়ে জিন, কেন ধরছে এটা তো বলা চাইতেছে না, আমিও বুঝতেছি না। তো আমার মনে হয় যে বিয়ে দিয়ে দিলে, আপনার ছেলেকে যদি আপনি বিয়ে দিয়ে দেন, তাহলে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে। তারপর নানা তাই করে বিয়ে দিয়ে দেয়, অ্যান্ড বিয়ে দেওয়ার পর সত্যি সবকিছু ভালো হয়ে যায়। 1 বছর 1.5 বছর কিচ্ছু হয় না, সবকিছু নর্মাল ঠিকঠাক। এর মধ্যে মামার স্ত্রী প্রেগন্যান্ট হয়, অ্যান্ড তখন সবাই খুশি, মহা খুশি, নতুন সদস্য আসবে পরিবারে, সবাই মহা খুশি, সবাইকে দাওয়াতও দেওয়া হয়েছে। এটা মূলত 1.5 বছর পরের ঘটনা, বিয়ের 1.5 বছর পরের ঘটনা এটা। সবাইকে বাড়িতে আনা হয়েছে, সবাই হাসি খুশি মানে কুশল বিনিময় করতেছে এইরকম। ওই সময় মামা একটা কাজে বাইরে গেছিল, ঘরের ভিতরে
ঘরের ভিতরে মামার স্ত্রী, অর্থাৎ মামি, আর হচ্ছে আরো সবাই মামিকে নিয়ে কথা বলতেছে। সো তারপর কি হয় কি, মামা যে বাড়ি গেছিল না, মামার মধ্যে আবার ওই জিনটা ভর করে, তারপর সে কই থেকে জানি একটা টেইলর আছে না, টেইলরে যে কাঁচি, বড় বড় কাঁচি ব্যবহার করে, ওই কাঁচির নাট বল্টু ওইগুলো খুলে একটা ছুরির মতো বানায় ফেলায়। ছুরির মতো বানাইয়া, বিশ্বাস করবেন না রাসেল ভাই, ওই ছুরির মতো বানাইয়া তার গলার মধ্যে একটা জোরে ফেঁস দেয়, একটা ফেঁস দেয়, তার গলার একবারে কাইটাই জায়গা, ভোকাল কোর্ড অর্থাৎ কণ্ঠনালীটা যে আছে এইটা কাইটা যায়, একবারে পুরোপুরি না বা কাইটা যায়, মারাত্মক ভাবে কাইটা যায়। গরু জবাই দিলে যে কিরকম একটা সিনারি, প্রায় ওই রকম একটা, মানে একটা বিশ্রী একটা অবস্থা। যা একবারে কোনো কিছু চিন্তা না করিয়া এবারে চালাই দিছে গলার উপর দিয়ে। তারপরে শব্দ হয়, মানে সবাই আসে দেখে যে এই অবস্থা, এইগুলা রক্ত পুরা ফ্লোর ভিজে গেছে রক্তে, এই অবস্থা, হাতের মধ্যে গেছি। তারপর সবাই জিগাইতেছে যে কি হয়েছে, সবাই একবার নাজেহাল অবস্থা সবার। তারপর মামা আম্মাকে উদ্দেশ্য করে বলে যে এই আমার জন্য সিগারেট নিয়ে আস, আমি সিগারেট খাবো, আমার জন্য সিগারেট নিয়ে আয়। তারপরে মা তো কিছু বুঝতেছে না, মানে একবারে ছোট, তার মধ্যে তখন ছোট ছিল, ভয়ে একবারে শেষ হয়ে গেছে। তারপর সিগারেট নিয়ে আসছে ওই অবস্থাতে, মানে সবার মাথা হ্যাং হয়ে গেছে, কি চলতেছে এটা কি, এখনো সবাই কোনো কিছু পদক্ষেপ নিয়ে সারে নাই। ওই অবস্থাতেই সে সিগারেট ধরায়, বিড়ি ধরায়, সিগারেট খায়, সিগারেট ধোঁয়া যে আছে ওই ধোঁয়াটা মুখ দিয়ে নেয়, গলার যে কণ্ঠনালী ওই দিকটা বাইরে হইতেছে। এরকম একটা বিশ্রী একটা সিনারি, আর একটা পাগলের মতো একটা বিশ্রী একটা হাসি দিয়ে আসে, মনের সুখে হাসতেছে। তারপরে যখন কিছুটা নর্মাল হইতে নেয়, অজ্ঞান হয়ে পড়ে যাইতে নেয়, তখন সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায় তাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে বাই চান্স বেঁচে যায়, ভাগ্য ভালো সে বেঁচে যায়, কারণ চেনটা অবশ্যই এত সহজেই তাকে ছাড়বে না, সে বেঁচে যায়। তারপর কি হয় যে আরো 2 বছর পার হয়ে যায়, তখন তাদের ঘরে ভালোই 2টা সন্তান হয়েছে, অনেক সুখী একটা পরিবার। তারপর সবকিছু সবাই ভাবছে যে হয়তো বা পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না, বাট তারা ভুল ছিল। লাস্ট টাইম, শেষবারের মতো জিনটা আবার তাকে তার উপর ভর করে, আর ভর কইরা তার মানে এমন ভাবে ভর করে, তার যে ব্রেন আছে, তার ব্রেন মস্তিষ্ক কাজ করা বন্ধ করাই দেয়, মানে একটা মারাত্মক ভাবে, একটু খতরনাক ভাবে তার উপর ভর করে, যে সে চিন্তা শক্তি হারাই ফেলায়। তারপর থেকে সে মনে করেন যে অ্যাবনর্মাল হয়ে যায়, পাগল হয়ে যায়, কথা বলতে পারে না, প্রোনাউন্সিয়েশন করতে পারে না, বাংলা ভাষা হারাই ফেলছে, মানে পুরোপুরি পাগল হয়ে গেছে। অ্যান্ড তারপর এখন তার অবস্থা যদি জিগান যে সে বেঁচে আছে, কিন্তু মানে পাগল অবস্থা।